এটা এটা লক করে দাও তো। যেটা প্রথমত শোনো, আর কথা বলা যাবে না। আমাদের আগামী যেই টোটাল হচ্ছে যে আজকে হচ্ছে কি, মানে আমরা আগামী 2 মাসের যে প্ল্যানিংয়ে, সেটা হচ্ছে যে আমাদের 2টা অধ্যায় শেষ, সেকেন্ড পেপার 80% শেষ করা, অর্থাৎ শুধু স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এবং সম্ভাবনা বাদ দিয়ে বাকি ফুল আমরা আগামী 2 মাসে শেষ করব। আমাদের জটিল সংখ্যা শেষ, বহুপদী শেষ। সেই সুবাদে আজকে হচ্ছে কনিক্স পড়াচ্ছি। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সবার প্রথমে পড়াচ্ছি। কনিক্স, কনিক্স কাকে বলে আমি ফার্স্টে একদম কনিক্স দিয়ে শুরু করি। তোমাদের সেকেন্ড পেপারে কনিক্সের এমন অধ্যায় আছে 3টা। তোমরা একটু আর 2টা মাস কষ্ট করে নিবা, বাইরের আওয়াজ সব কিছু বাদ দিয়ে আমার কথার দিকে যতটুকু ফোকাস থাকা যায়। এরপরে ভিডিওটা দেখবা। সবার এই ক্লাসের ভিডিওগুলো দেখা ইম্পর্টেন্ট, কারণ অনেক আওয়াজের জন্য অনেক সময় অনেক কিছু মিস যায়। দেখতেছো এখানে উনি যাচ্ছে না অনেক। আচ্ছা দেখো তাহলে এখানে কনিক্সের কয়টা অধ্যায় আছে? 3টা। 6A, 6B, 6C। 6A অধ্যায়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা বলি যে পরাবৃত্ত, কি বলি? পরাবৃত্ত। 6B অধ্যায়টা বলি উপবৃত্ত। 6C অধ্যায়টাকে বলে অধিবৃত্ত। আমার কথাটা বুঝছো? ওনাকে একটু চলে যাইতে বলো তো। উনাকে নিচে আছে নাকি? চলে গেছে? থাক, বাদ দাও। তাইলে 3টা অধ্যায় আছে, হ্যাঁ। 6A, 6B, 6C। 6A চ্যাপ্টারটা হচ্ছে পরাবৃত্ত, 6B চ্যাপ্টারটা হচ্ছে উপবৃত্ত, 6 হচ্ছে অধিবৃত্ত। এদের ইংরেজি নামটা একটু জানা ভালো, তাই ফার্স্ট ক্লাসে সব বলেছি। এটাকে বলে প্যারাবোলা, প্যারাবোলা এটা এ। এটাকে বলে ইলিপস, আর এটাকে বলে হাইপারবোলা। এটা কি বলে? হাইপারবোলা। আমি ফার্স্ট ক্লাস হিসেবে এগুলো একটা বেসিক চিত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন প্যারাবোলা বলতে কি বলে জানো? এরকম দেখতে সে হয়, এরকম না হয় এরকম, বুঝছো? না হয় ওয়াই অক্ষের দিকে, না হয় ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। উপবৃত্ত দেখতে এরকম, এই যে একটা ডিমের মতো, ঠিক আছে? বৃত্তর মতো না, একটা ডিমের মতো। আর অধিবৃত্ত হচ্ছে দেখতে হয় এরকম, না হয় ওয়াই অক্ষের দিকে, নিচের দিকে। একটা জেনারেল শেপ তোমাকে দেওয়ার চেষ্টা করলাম একদম, মানে ইন্ট্রোডাকশন হিসেবে। তো এই 3টা সহ আরো 2জন আছে। আর 2জন কে কে? আর 2জন হচ্ছে বৃত্ত, আর হচ্ছে যুগল সরলরেখা। এটাকে আমরা বলবো কি? যুগল সরলরেখা। এগুলো শিখো। এখানে আমি জাস্ট এখনো চ্যাপ্টার ইন্ট্রোডাকশন পড়াচ্ছি। তাহলে এই 5জন কে কে? স্যার, যুগল সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই 5জনকে একসাথে বলা হয় কনিক্স। তাহলে বুঝছো, কনিক্স শুধু কেউ না, একজন না। কনিক্স খালি তোমাদের তোমাদের সেকেন্ড পেপারে 3টা চ্যাপ্টার আছে, মানে এরাই কনিক্স না। বৃত্ত যেটা পড়ে আসছো এটাও কনিক্স। যুগল সরলরেখা তোমাদের ইন্টারে নাই। পেয়ার অফ স্ট্রেট লাইন ইংরেজিতে বলে পেয়ার অফ স্ট্রেট লাইন। এখানে বসো বিল্লা, মহিম এখানে বসো, ওর সাথে বসিও না, অথবা ওখানে বসো। তো এটাকে কি বলে? এটাকে কি বলে? এই 5টাকে কি বলে? এই 5টাকে বলা হচ্ছে কি? অথবা ইউসের সাথে বুঝতে পারো চাইলে, ইউসের পিছনের দিকে চলে যাও। তো এই 5টাকে বলে কি? এই 5টাকে বলেছে কনিক্স। আমার কথাটা বুঝছো? তাহলে কনিক্স কোনো 1জন 2জন না, কনিক্স হচ্ছে এই 5জন। আমার কথাটা বুঝছো? বৃত্ত আর যুগল সরলরেখা থাকতে হবে না। যুগল সরলরেখা মানে পেয়ার অফ স্ট্রেট লাইন। আমি তোমাকে একটা কনিক্সের ইকুয়েশন আঁকি। কনিক্স কেমন দেখতে? কনিক্স হচ্ছে এখানে একটা বৃত্ত আঁকো। আমি তোমাকে কনিক্স দেখাই, কনিক্স এরকম। এখানে একটা বৃত্ত আঁকো। তাহলে কয়টা বৃত্ত হইলো? 2টা বৃত্ত না? 2টা বৃত্ত না? এই ইকুয়েশনটার মধ্যে এই ইকুয়েশনটা, এইটাকেই বলে কনিক্স। এই 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 পুরোটাকে, এইটাকেই বলে কি? কনিক্স। কনিক্স মানে 1জন না, কনিক্স হচ্ছে কি? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, আর হচ্ছে যে কি? পেয়ার অফ স্ট্রেট লাইন। এই 5জনকে একসাথে বলে কনিক্স। এখানের মধ্যে দেখো 2টা পেয়ার অফ স্ট্রেট লাইন আছে না? 2টা বৃত্ত আছে না? আমার কথাটা বুঝো, যে কোনো একদিকে যদি আঁকো একটা উপবৃত্ত আছে না? 2 দিকে আঁকলে অধিবৃত্ত আছে না? এটাকে করে এটা আঁকলে উপবৃত্ত আছে না? তাহলে পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত, পেয়ার অফ স্ট্রেট লাইন সব এক জায়গায় আছে। তা এটাই হচ্ছে সেই কনিক্সের একমাত্র, মানে কনিক্সের, আমি কিন্তু কনিক্স পড়াচ্ছি এখনো, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত আমরা ঢুকি নেই। তাহলে হচ্ছে কনিক্স। তাহলে কনিক্স হচ্ছে মা। সে মা কয়টা সন্তান? 5টা সন্তান। সন্তানগুলো কে কে? বৃত্ত, যুগল সরলরেখা মানে পেয়ার অফ স্ট্রেট লাইন, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আমরা সেকেন্ড পেপারে পড়বো শুধু এই 3জনকে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তবে ফার্স্টে আমরা এই কনিক্সের একটা ইকুয়েশন পড়ি। তাহলে কনিক্সের ইকুয়েশনটাকে বলা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। কনিক্সের ইকুয়েশনকে সুন্দর ভাষায় কি বলে? দ্বিতীয় মাত্রার সাধারণ সমীকরণ। আমরা বলি বাংলা ভাষায় বলি কি? দ্বিমাত্রিক। যেগুলো যেগুলো ইকুয়েশন দ্বিমাত্রিক হয় তাদের সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। সেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেখতে কেমন? ax স্কয়ার by স্কয়ার 2hxy 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা কি বৃত্তের সমীকরণ? এটা কি সরলরেখার সমীকরণ, মানে পেয়ার অফ স্ট্রেট লাইনের সমীকরণ?
এটা কি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এটা হচ্ছে সবাই সমীকরণ, মানে এই সমীকরণকে সলভ করেই সবাই আসে। দেখো তোমরা একটু যদি মিলাও, তোমাদের যদি গিয়া শেষ হয়ে থাকে, বৃত্ত সবার শেষ, বৃত্ত যদি শেষ হয়ে থাকে, তাহলে তোমরা যদি একটু মিলাও, বৃত্তের সমীকরণ কেমন ছিল মনে আছে? কেমন ছিল স্যার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস ইকুয়াল 0। দেখো এটার মতো পুরো মিল না, অনেকটা মিল না? খেয়ে নাই স্যার এইচ 0 আর এ আর বি এর সহগ সেম বিদে ওইটা ধরোটা 1 করে বলছি, তো বৃত্ত না? আমার কথাটা বুঝছো? মানে এটাতে একটা ডেমো প্রমাণ দিলাম যে মানে কনিক্স থেকে কিন্তু কি আসে, বৃত্ত আসে। আমরা এখন তো দেখবো যে কনিক্স থেকে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং পেয়ার অফ স্ট্রেট লাইন সবাই আসে। আমরা এখানে পেয়ার অফ স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করবোই না, ইন্টারে না এটা। তবে আমরা কনিক্সের থেকে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত কিভাবে আসে সেটা দেখবো। ফার্স্টে দেখবো কি এই, হ্যাঁ বসো ওখানে বসো, কনিক্স থেকে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত কিভাবে আসে সেটা দেখবো। আমার কথাটা বুঝছো? দেখো তো এই ইকুয়েশনটা তাহলে কি বলতো? এটা হচ্ছে মাদার ইকুয়েশন। আমরা এমনি বলছি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তোমরা বলবো এটা কি মাদার ইকুয়েশন। এই ইকুয়েশনটা চিত্র কোনটা বলতো? এই ইকুয়েশনটা চিত্র ওই যে ওইটা। এই ইকুয়েশনটা চিত্র কোনটা? ওইটা। বুঝছো? এই ইকুয়েশনটা কি তাহলে কনিক্সের সাধারণ সমীকরণ। এই ইকুয়েশনটা কি কনিক্সের সাধারণ সমীকরণ। বুঝছো? তাহলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, হ্যাঁ জেনারেল ইকুয়েশন অফ কনিক্স বলা যায়। এবার আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, খুব রিসেন্ট মনে হয় একটা বোর্ড কোয়েশ্চেন আসছে, তাই এটা আমরা শিখেছি এখান থেকে কিভাবে পরাবৃত্ত পাওয়া যায়, কিভাবে উপবৃত্ত পাওয়া যায়, কিভাবে অধিবৃত্ত পাওয়া যায়, কিভাবে বৃত্ত পাওয়া যায়। আপাতত 4টা এবং সরল লেখাও যাও। তাহলে এটা কোথায় আসে? একদম অ্যাডমিশন টেস্টের জন্য একটা কোশ্চেন ফিক্স ধরে নাও। অ্যাডমিশন টেস্ট যদি কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি দিতে চাও, একটা ফিক্সড কি শিখেছি যে এটাতে কিভাবে 5 জনকে বের করা যায়। তো এই 5 জনকে বের করার জন্য তোমাকে কয়েকটা শর্ত মেনটেন করতে হবে। সবার প্রথম শর্ত হচ্ছে ত্রিভুজ ইজ নট ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে ত্রিভুজ ইকুয়াল টু 0। আমি বলি ত্রিভুজ এগুলো কি বলি? একটা হচ্ছে ত্রিভুজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে ত্রিভুজ ইজ নট ইকুয়াল টু 0। ত্রিভুজ কি বলতেছি একটু পরে, আগে এটা একটু প্রতীক কিভাবে শিখো। ত্রিভুজ যদি 0 হয় তাহলে সেটা কি বোঝাবে? যুগল সরলরেখা, মানে সেটা বাকি 4 জন বুঝাবেই না। সেটা কি বোঝাবে স্যার? যুগল সরলরেখা। স্যার ত্রিভুজ মানে কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাচ্ছে। কোন ত্রিভুজের ক্ষেত্রফল? সেটা হচ্ছে এরা। দেখো এরা এ এইচ জি একটা নির্ণয় করতেছি, এইচ বি এফ জি এফ সি, দেখতে হবে না, জি এফ সি। এদের ক্ষেত্রফলটাকে আমরা ত্রিভুজ দ্বারা ডিনোট করতেছি। আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখায়ও অন্যান্য আগেও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক পদ্ধতিটা শিখছি না? এই নির্ণায়ক পদ্ধতিতেই পরে আমরা এগুলো 11 অধ্যায় হায়ার ম্যাথে যেগুলো শিখছি ওগুলোর জন্ম কিন্তু এটার থেকে, মানে এটা হচ্ছে মেইন সমীকরণ। তাহলে এখানে ত্রিভুজ দ্বারা কি ত্রিভুজ বোঝাচ্ছে নাকি ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাচ্ছে? তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রফল? সহগগুলোকে নিয়ে। দেখো এ বি সি সবগুলো কিন্তু সহগ, এ বি এইচ জি এফ সি সবাই সহগ। তাহলে প্রথমে তো এটা স্যার করতে আসছে, এটা আসার বুৎপত্তিগত কারণ আছে, বাট আপাতত মুখস্থ রাখো। এই 2 মাসের জন্য আমরা এত কিছু না, এটা মুখস্থ রাখো। তাহলে আগে এটা কি এ এইচ জি, তুমি মনে রাখার জন্য সহজ করে দিব, মনে করো এবিসি কোনাকুনি বরাবর কি এবিসি, জিএফ দাঁড়ানো জিএফ শোয়ানো। আমরা এভাবে বলি জিএফ দাঁড়ায় আছে জিএফ শুয়ে আছে। প্রথমে এবিসি, এই জিএফ দাঁড়ায় আছে জিএফ শুয়ে আছে, আর মাঝখানে বাকি যেগুলো খালি থাকবে এইচ। ঠিক আছে? তো এভাবে করে মনে রাখবা, এই ত্রিভুজ যদি 0 হয়ে যায়, অর্থাৎ এটার ক্ষেত্রফল সবগুলোকে নিয়ে যদি ক্ষেত্রফল 0 হয়ে যায়, তাহলে এটা কি বোঝাবে? যুগল সরলরেখা। মানে সেকেন্ড অর্ডারে যাবেই না, কারণ সরলরেখার ইকুয়েশন কখনো সেকেন্ড অর্ডারে যায়ই না, ফার্স্ট অর্ডারে শেষ। আর যদি 0 না হয় তাহলে কয়েকটা কেস অ্যারাইজ হবে। বলো 0 না হলে তাহলে ফার্স্টে 0 হইতে হবে কিনা দেখতে হবে, তারপরে কয়েকটা কেস। প্রথম কেস এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ বি কিনা। না, প্রথমে আমি বলবো যে এইচ ইকুয়াল টু 0 কিনা, এ ইকুয়াল টু বি কিনা। বুঝো? এক নাম্বার কেস এইচ ইকুয়াল টু 0 কিনা, এ ইকুয়ালস টু বি কিনা। 2 নাম্বার কেস এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ বি কিনা। 3 নাম্বার কেস এইচ স্কোয়ার কারেন্ট গেছে গা না, কারেন্ট গেলে তো এটা জ্বলার কথা না। এটা কি ঘুরেছিলা? তাহলে আবার হ্যাঁ এখন বাড়তেছে যেরকম আছে। আচ্ছা এইচ স্কোয়ার লেস দেন এবি কিনা, প্রথমটা মনে করো। 4 নাম্বারটা বলি এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি কিনা। তাহলে এই 4টা কেস অ্যারাইজ হয়। বুঝছো? ফার্স্ট কেস হচ্ছে কি এইচ স্কোয়ার ইকুয়াল টু, প্রথমে এইচ ইকুয়াল টু 0 ইকুয়াল হয় কিনা, এবং যার ফলে এ আর বি সমান হয় কিনা। দুইটা যদি হয় তাহলে বলবো যে এটা কি কার সমীকরণ? বৃত্ত। কারণ তুমি নিজে একটু আগে দেখছো বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পথ নাই। বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পথ নাই, অর্থাৎ এইচ ইকুয়াল টু 0। তারপরে আমরা দেখলাম যে এ আর বি সমান হয়, অর্থাৎ এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কি হয়? সমান হয়। এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কি হয়? সমান হয়। তারপরে এইচ স্কয়ার ইকুয়ালস টু যদি এ বি হয়, এইচ স্কয়ার ইকুয়ালস টু যদি কি হয়? এ বি হয়। একটা বাড়তি ইনফরমেশন মনে রাখো, পরে কোন এক সময় শিখিয়ে দিব। এইচ স্কয়ার ইকুয়ালস টু এ বি হলে ই ইকুয়ালস টু যদি 1 হয়, ই কি?
একটু পরে শিখে দিব। এমনি আপাতত ভিডিওতে থাকার জন্য মনে রাখো, ঠিক আছে? যদি ইকুয়ালস টু 1 হয় সেটা কি বোঝাবে? পরাবৃত্ত। সেটা কি বোঝাবে? তাহলে স্যার এইচ স্কোয়ার আর এবি কোথেকে আসলো? এই যে এখান থেকে। তোমাকে একটা পরীক্ষায় জেনারেল ইকুয়েশন দিয়ে দিবে, তোমাদের মানে তুমি বুঝতেছো না কোশ্চেনটা হয়তো বা, তোমাকে একটা জেনারেল ইকুয়েশন দিয়ে দিল, মনে করো 5x স্কোয়ার 3y স্কোয়ার 9xy হাবি যাবে একটা ইকুয়েশন দিয়ে দিল, অপশন নিচে বললো নিচে ইকুয়েশনটি কি বোঝায়। তাহলে তোমাকে এই টেস্টগুলো করে দেখতে হবে। এইচ এর আগে আগে অরিজিনাল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবা। কি করবা? আগে অরিজিনাল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে এ বি এইচ জি এফ এগুলো ফাইন্ড আউট করবা। মনে করো তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিল 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 2xy প্লাস 3x প্লাস 9y মাইনাস 3 = 0। তো এটাকে যখন আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করবা, আমি বোঝানোর চেষ্টা করতেছি কি আগে কোশ্চেনটা বুঝো। অনেক আবার কোশ্চেন বুঝতেছে না স্যার কেমনে আসবে পরীক্ষায়। তাহলে পরীক্ষা কেমনে আসবে? এই যে এরকম কম্পেয়ার যখন করবা তখন তুমি বলতে পারবা না, বলো তো এ এর মান কত? স্যার 9, বি এর মান কত? 5, এইচ এর মান কত? 1, গুড 1 নট 2, জি এর মান কত? স্যার 3 নাকি 3/2, 3/2, এফ এর মান কত? 9/2, আর সি এর মান কত? -3। লাস্ট বেঞ্চটা টেনে বসো, ওইদিকে বসো, কারণ এদিকে আর আসলে দেখবা না, ঠিক আছে? কি বলো? কল দিবা একটা, আমাকে না, আমার কল দিলে আবার ভিডিও যাবে, অন্য কাউকে কল দিবে এরপর থেকে, অথবা ডাক দিবে একটা, বুঝো নাই? নিচে নিচে একটা ডাক দিলে হবে, এখানে প্রচুর আওয়াজ শোনা যায়, বুঝো নাই? তো যাই হোক, এটা হচ্ছে যে সেই ইকুয়েশন, আমার কথাটা বুঝছো? এটা হচ্ছে সেই জেনারেল ইকুয়েশনটা, আমি যেটা মানে যেটা পরীক্ষা আসবে, কিভাবে আসবে এটা তোমাকে দিয়ে দিবে। এটা বলবে যে এটা হচ্ছে কোয়েশ্চেন, বলবে যে এটা কি বুঝায়, কোন কোনিক্স বুঝায়। আমি বুঝতে পারছি কোয়েশ্চেনটা। তো তুমি দেখবা যদি এইচ স্কয়ার ইকুয়াল টু এবি হয়, এইচ স্কয়ার করে যদি কি পাও, মানে এইচ এর জায়গায় কি বসে আছে 1, সেটা যদি পড়ো এ আর বি গুণ করে যেটা পাও সেটা, তাহলে বলবা যে এটা কি? পরাবৃত্ত। তারপরে একটু বলি, তারপরে এইচ স্কয়ার যদি এবি থেকে ছোট হয় তাহলে হচ্ছে কি, এখানে ইও কিন্তু 1 থেকে ছোট হবে, ইও যদি 1 থেকে ছোট হয় তাহলে বলা হচ্ছে উপবৃত্ত। তাহলে কি? উপবৃত্ত। টেস্ট করে দেখবা। আবার এইচ স্কয়ার যদি এবি থেকে বড় হয় এবং ই যদি 1 থেকে বড় হয়, তোমরা ই নিয়ে একটু কনফিউজ থাকতে পারো, ইটা একটু পরে বলবো, ই নিয়ে তোমরা এখন মাথা ব্যথা করবে না, তোমরা আপাতত শুধু এই পার্টটা দেখো। ওইটা আমি লিখে ফেলতেছি কেন? ওই একসাথে থাকার জন্য, জাস্ট জিনিসটা যাতে একসাথে থাকে। এইটা বলতেছি, ইকে বলা হয় ইসেন্ট্রিসিটি, মানে উৎকেন্দ্রিকতা। ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, এটা হচ্ছে শেপ নির্ভর কনস্ট্যান্ট, আমি বুঝাবো একটু পরে। বৃত্তের ক্ষেত্রে এর মান স্যার, বৃত্তের ক্ষেত্রে এর মান হচ্ছে 0, বৃত্তের ক্ষেত্রে এর মান 0, উপবৃত্তে পরাবৃত্তি এর মান 1, উপবৃত্তি এর মান 1 থেকে ছোট, অধিবৃত্তি এর মান 1 থেকে বড়। এই যে এটা উপবৃত্ত, আর এটা হলে এটা কি হয়? অধিবৃত্ত। তো আমার কথাটা বুঝছো? তোমরা একটা টেস্ট করে দেখবা, তাহলে তোমাদের পরীক্ষা মনে করো এই কোশ্চেনটাই দিল, এটাই দিল, তাহলে বলো তো এটা কি বোঝায়? এটা কি বোঝায়? কেবল দাঁড়বা এখান থেকে বলো তো, এটাই দিল মনে করো, এটা কি বোঝায়? কোনটা? এটা কি উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত? বাট কোড লিখছি তো, কম্পেয়ার করে তুমি নিজেই বলো। একটু আস্তে আসো, তুমি ওর পাশে বসো, ওকে তোমার পাশে একটু বসো, লাগাই দাও, লাগানো হয় নাই দরজাটা, ঠিক আছে? তাহলে এক পরীক্ষা আদর্শ সঙ্গে তুলনা করো না, এটা কি? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নাকি বৃত্ত? অধিবৃত্ত। তুমি নিচে দেখো 5 নং 45, 1 থেকে অনেক বড়, তাহলে এটা অবশ্যই কি? অধিবৃত্ত। পরীক্ষায় কোশ্চেন আসলে এভাবে আসবে। আমরা কোনিক শুরু করার জন্য এই পার্টটা দিয়ে কথাটা আলোচনাটা শুরু করলাম, এবং এই বোর্ডটা এখানেই শেষ, আর কিছু না। কি? ইসেন্ট্রিসিটি মানে কি? উৎকেন্দ্রিকতা। কি নির্ভর কনস্ট্যান্ট? শেপ নির্ভর কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি এটা আসে করতে গিয়ে সেটাও একটু করে এই বোর্ডে বলে ফেলি, এই বোর্ডটা মুছার আগে আসলো করতে গিয়ে স্যার, এখানে কনিক্সের একটা থিওরাম আছে। থিওরাম হচ্ছে যে, দেখো আমি তোমাকে একটা থিওরাম বোঝানোর জন্য তোমাকে একটা চিত্র আঁকি, পরাবৃত্তই আঁকি, বোঝানোর জন্য পরাবৃত্তই আঁকি। এটা হচ্ছে পরাবৃত্ত বলে, এটা দুইটা অক্ষ থাকে। তো এটা হচ্ছে যে প্রধান অক্ষ এক্স অক্ষ, এটা হচ্ছে গৌণ অক্ষ ওয়াই অক্ষ। এই পরাবৃত্তের জন্য পরাবৃত্তের শেপ কি এরকম হইতে হবে কোনো কথা আছে? পরাবৃত্তের শেপ ওয়াই অক্ষের উপর দিকেও হতে পারে, এক্স অক্ষের নেগেটিভ দিকেও হতে পারে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হতে পারে। আমি জেনারেল এটা ধরলাম। পরাবৃত্তে এটা কি খোলা বক্ররেখা নাকি বদ্ধ বক্ররেখা? খোলা বক্ররেখা। এই খোলা বক্ররেখা হলে এটার কোনো পারফেক্ট সেন্টার পাওয়া যাবে? এটার কোনো পারফেক্ট সেন্টার হয় না। তো এটা যেটা হয় এটা হচ্ছে ফোকাস, মানে ফলস সেন্টার, মানে উপকেন্দ্র। তো আমরা যদি এটার উপকেন্দ্র এটা ধরি, তো একটা থিওরাম আছে, উপপাদ্য আছে। উপপাদ্য হচ্ছে যে কোনো কনিক্সের, পরাবৃত্তে বলছি নাকি যে কোনো কনিক্সের, এটা স্যার বৃত্ত হলে হ্যাঁ ইয়েস বৃত্তের ক্ষেত্র, যে কোনো কনিক্সের উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, মনে করো এখানে একটা বিন্দু ধরলাম, নাম হচ্ছে pxy। পরাবৃত্ত কেন বললাম? আমি চিত্রটা পরাবৃত্তে রাখছি তাই। তাহলে যে কোনো কনিক্সের অথবা পরাবৃত্তের উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব, এই দেখো কনিক্সের ইকুয়েশনগুলো, এটা তো পরাবৃত্ত, এইটাকে কি বলে? এটা হচ্ছে যে কনিক্সের কি শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষের সমান্তরাল রেখা বলে এটাকে। আমি এগুলো একটু পরে বোঝাচ্ছি, এখন আপাতত জেনারেল। তো এটা হচ্ছে উপকেন্দ্র বলে। আর এই পরাবৃত্তের প্রধান অক্ষ কোনটা?
এক্স অক্ষ। মনে রাখবা যে কোনো পরাবৃত্তের প্রধান অক্ষ হচ্ছে স্যার সে যেদিকে মুখ করে থাকে। স্যার উপবৃত্ত হলে উপবৃত্তের প্রধান অক্ষ কিভাবে বুঝবেন? ধরো এটা একটা উপবৃত্ত, তো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলা, তো এই উপবৃত্তের প্রধান অক্ষ কিন্তু কি অক্ষ? এক্স অক্ষ, মানে যেটা বৃহৎ অক্ষ। আর পরাবৃত্তের ক্ষেত্রে মানে প্রধান অক্ষের কনসেপ্টটা কোনিক্স ওয়াইজ আলাদা আলাদা কনসেপ্টটা। এটার ক্ষেত্রে কনসেপ্ট কি? যেদিকে মুখ করে আছে স্যার যেদিকে চলতেছে, এটার ক্ষেত্রে কনসেপ্ট কি? যেটা বৃহৎ অক্ষ, তো কনসেপ্টটা আলাদা। মানে সবসময় যে পরাবৃত্ত হলে বৃহৎ অক্ষ হইতে হবে এমনও না, আবার পরাবৃত্ত হলে মুখ করে থাকবে এমনও না। এটা কনিক ওয়াইজ আলাদা আলাদা কনসেপ্ট। আমি কথাটা বুঝতে পারছি? এখন এটার বৃহৎ অক্ষ এক্স অক্ষ, তো তাহলে বৃহৎ অক্ষ যে তার বিপরীতে যে অক্ষ থাকে ওয়াই অক্ষ, সেটা হচ্ছে শীর্ষের সমান্তরাল লেখা বলে পরাবৃত্তের ক্ষেত্রে, অথবা শীর্ষে স্পর্শকের সমীকরণ। কি বলছি? তো তোমার এই সমীকরণের সমান্তরাল করে একটা সমীকরণ আঁকতে হয়, এটা পরাবৃত্তের ক্ষেত্রে নিয়ম। এই সমীকরণের সমান্তরাল করে একটা সমীকরণ আঁকতে হয়, এটাকে বলে নিয়ামক রেখা। কি রেখা? সেটা কার সমান্তরাল হয়? শীর্ষে স্পর্শকের সমান্তরাল। এই কথাগুলো একটু মনে রাখো, এগুলো পরে সহজ হয়ে যাবে। আমি পরে আবার বড় করে চিত্রটা একটু পরে বোঝাবো সেকেন্ড বোর্ডে। তাহলে বুঝছো তো? রুলস হচ্ছে যে শীর্ষ থেকে, এটাকে বলে শীর্ষ, এই বিন্দুটাই কি বলে? শীর্ষ। কি বলে? শীর্ষ। শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব যা শীর্ষ থেকে নিয়মের রেখার দূরত্ব তা হইতে হয় জাস্ট নেগেটিভ দিকে, মানে একটা যদি পজিটিভ দিকে হয় একটা নেগেটিভ হয়। দূরত্ব তো ঋণাত্মক হতে পারে না, তাহলে দূরত্ব ইকুয়াল স্থানাঙ্ক নেগেটিভ দিকে। বুঝছেন আমার কথা? তো সেই নেগেটিভ ততটুকু দূরত্বে শীর্ষের সমান্তরাল লেখা করে শীর্ষের অঙ্কিত স্পর্শকের সমান্তরাল করে যে রেখা আঁকা যায় সেটাকে বলে নিয়ামক। এবার আসো থিওরামটাতে। থিওরাম বলে যে কি, যে পরাবৃত্তের উপরস্থ যে কোনো উপকেন্দ্র থেকে, মানে পরাবৃত্তের একটা উপকেন্দ্র হয়, ওই উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব ওই বিন্দু থেকে আবার নিয়ামক রেখার দূরত্বের সমানুপাতিক, নট সমান। মানে এটা একটা থিওরাম। এটা কিন্তু আমি বানাইছি এমন না, এটা একটা থিওরাম, এটা উপপাদ্য, এটা বিল্ডেড। অর্থাৎ এসপি, এটা আমি যদি বিন্দুটাকে এম ধরি, এটাকে যদি জেড ধরি বোঝানোর জন্য, তাহলে এস থেকে পি এর দূরত্ব আর পি থেকে এম এর দূরত্ব একেবারে সমানুপাতিক। সমানুপাতিক মিন্স কি জানো? পরাবৃত্ত যত বিস্তৃত হবে এই দূরত্ব ততই বাড়বে, এটাই স্বাভাবিক ব্যাপারটা। তুমি নিজেও চিন্তা করো, পরাবৃত্ত যতই দূরে যাচ্ছে পি বিন্দুটা যদি আরো দূরে নিতা, পি থেকে এম এর দূরত্ব আরো বাড়তো। এটা সমানুপাতিক সম্পর্ক। এটা শুধু পরাবৃত্তের জন্য নাকি সকল কনিক্সের জন্য? সকল কনিক্সের জন্য ফার্স্ট ক্লাস রাখতে হবে। এটার ক্ষেত্রে মনে করো উপকেন্দ্র দুইটা, উপবৃত্তে যখন পড়াবো তখন পড়াবো উপবৃত্তের উপকেন্দ্র কয়টা হয়? ফোকাস দুইটা হয়। ওই যে ক্যাপলার বলে দিচ্ছে না যে, তো এরকম। তো এখান থেকে তুমি এসপি, এখানে তাহলে উপকেন্দ্র দুইটা হইলে অবভিয়াসলি নিয়ামক রেখাও কয়টা হবে? দুইটা হবে। তাহলে এস থেকে পি এর দূরত্ব, পি থেকে এম এর দূরত্ব এখানেও কিন্তু কি সমান। তাহলে সকল কনিক্সের ক্ষেত্রে সমানুপাতিক। গুড, সমানুপাতিক। এই সমানুপাতিক গোটাইলে একটা ধ্রুবক আনতে হয় না? ফিজিক্সে বলছো না যে কোনো সমানুপাতিকে সমান লিখতে গেলে একটা ধ্রুবক দ্বারা গুণ করতে হয়। সেই ধ্রুবকটা হচ্ছে অ্যাকচুয়ালি ইসেন্ট্রিসিটি, সেই ধ্রুবকটাই হচ্ছে অ্যাকচুয়ালি ই। বুঝছো? সেই ধ্রুবকটাকে বলে উৎকেন্দ্রিকতা। এটা শেপ নির্ভর কনস্ট্যান্ট কেন? কারণ ই পরাবৃত্তের ক্ষেত্রে কত হয়? 1 হয়। তাহলে বোঝা গেল সমান, মানে সমান পরাবৃত্তের ক্ষেত্রে এসপি সমানুপাতিক পিএম যে কথা, এসপি সমান পিএম সেই কথা, কারণ ই যেহেতু 1। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে এটা ফিক্স ভাবে বাড়বে, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এটা ফিক্স ভাবে বাড়বে না। ই এর মান সবসময় 1 থেকে কম পাবো, আর অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান সবসময় 1 থেকে বেশি পাবো। বৃত্তে কিন্তু দেখবা বৃত্ত যত বড় হোক যত ছোট হোক, কেন্দ্র থেকে দূরত্ব পরিধি দূরত্ব সবসময় সমান থাকে। এই জন্য বৃত্তের মধ্যে কোনো ইসেন্ট্রিসিটি নেই, বৃত্তের কোনো শেপ চেঞ্জ হয়ই না। বৃত্তের শেপ চেঞ্জ হয় না প্রতি সেকেন্ড। আমি যদি এটা যদি ডিফারেন্সিয়েট করে বলি ডিডিটি অফ শেপ, তাহলে চেঞ্জ হয় না সময়ের সাপেক্ষে। ডিডিএস অফ শেপ, ডিস্টেন্সের সাপেক্ষে শেপ পরিবর্তন হয় না বৃত্তের জন্য। বৃত্তের জন্য ই 0, পরাবৃত্তের জন্য ই হচ্ছে 1, উপবৃত্তের জন্য ই লেস দেন 1, অধিবৃত্তের জন্য ই গ্রেটার দেন 1। আর সরল রেখায় তো এইসব প্রশ্নই নাই, সরল রেখার তো কোনো শেপই নেই, এটা একটা সিঙ্গেল বক্ররেখা। এই সরল রেখার জন্য ত্রিভুজই 0। যদি ত্রিভুজ 0 বুঝে তাহলে এটা কি? যুগল সরল রেখা। এই যারা একটু লাস্টের দিকে আসো তারা ফার্স্টের দিকের কথাগুলো একটু দেখে নিলে হবে ভিডিও, ঠিক আছে? আর এটা কি বোঝাচ্ছে বলো তো? অধিবৃত্ত, এটা তো বুঝছো। পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে? এইভাবে আসবে, এরকম একটা জেনারেল ইকুয়েশন দিয়ে দিবে, তারপরে তোমাকে ওটা কি করতে হবে? সলভ করতে হবে। ছবি তুলো, বুঝছো? এই এক বোর্ড। এবার আমরা সরাসরি করতে চলে যাবো। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ কনিক্স। কনিক্স শেষ, এবার আমরা করতে চলে যাবো। এবার আমাদের ফার্স্ট চ্যাপ্টার পরাবৃত্ত, ঠিক আছে? আমাদের ফার্স্ট চ্যাপ্টার কি? পরাবৃত্ত। আমরা সেই পরাবৃত্তে চলে যাই। এটা হচ্ছে এক বোর্ড শেষ। এক বোর্ড, প্রত্যেকটা বোর্ডের মধ্যে কিছু না কিছু থাকবে। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ কনিক্স, এগুলো হাবি যাবে, এগুলো শেষ। তো আসো এবার হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত দেখতে কেমন? আমি এটাকে একটু বড় করে রাখতেছি, মানে এটাকে একটু বড় করে রাখতেছি। দেখো পরাবৃত্ত দেখতে কয় রকম? স্যার পরাবৃত্ত কয় রকম হতে পারে দেখতে? তোমাদের জেনারেলি বলতো, তোমরা এই চিত্র দেখে বলতো পরাবৃত্ত কয় রকম হতে পারে? 4 রকম। ভেরি গুড, কারণ এটা x অক্ষের ধনাত্মক দিকে, ঋণাত্মক দিকে, y অক্ষের ধনাত্মক, y অক্ষের ঋণাত্মক। তাহলে কয়টা হইতে পারে? 4টা। আমি 2টা আঁকতেছি, আমরা x অক্ষ এবং y অক্ষ দিয়ে আঁকতেছি। মনে করো এটা হচ্ছে যে একটা আঁকলাম আর আমি এটা একটা আঁকলাম, বোঝানোর জন্য আমি 2টা পরাবৃত্ত আঁকতেছি, 2 শেপের পরাবৃত্ত আঁকতেছি। তো একটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে আমরা একটা প্রধান অক্ষ আঁকি, এটার প্রধান অক্ষ আঁকি, ঠিক আছে? এটার প্রধান অক্ষ কিন্তু y অক্ষ না,
এত বড় করে আঁকলে আমার লস হয়ে যাবে। আচ্ছা না, আঁকতে হবে। তারপরে এখানে শীর্ষ স্পর্শক মনে করে টাচ করে দিলাম, যদিও এটা টাচ হওয়া উচিত ছিল। আমি একটু সুন্দর করে আঁকি, জিনিসটা একটু সুন্দর হোক। এরকম করে আঁকবা, তাহলে এখান থেকে আঁকলে টাচ হবেই। একটু বাঁকা টাকা হইলে সমস্যা নেই। কে দেখতেছে এগুলা? এই কথা বলাটা বন্ধ ছিল, কিন্তু শুরু করছে কি হঠাৎ করে? ফার্স্ট কথাটা কে বলছে আমাকে বলো। হ্যাঁ, এটা বলা উচিত হয় না, এতক্ষণ ধরে কেউ কথা বলে নাই, তাহলে বুঝে নিতে হবে যে কে কথা শুরু করে। আমরা তাকে দোষারোপ করব। দোষের শুরু যে করে সে সারা জীবন দোষে থাকে। পৃথিবীতে যে প্রথম মদ খাওয়া আবিষ্কার করছে, সারা জীবন যত মানুষ মদ খাবে তার গুনাহ ও পাবে। ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যে প্রথম গুনাহ শুরু করে একটা ভাগ তার অংশে যায়, কারণ ইতে দেখাইছে যে ফত। তো এই জন্য কথাটা এখন পর্যন্ত কেউ বলে নাই, সত্যি কথা, ওই বাইরের মানুষজন বলছে। কিন্তু এখানে সবার প্রথম যেই শুরু করছে, আমি কারণ নাম ধরছি, তো যার কারণে হোক লাস্ট বেঞ্চে 60 জন আছে এখানে। যাক, আমরা এই কথাগুলো বলবো না, অল্প 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 কথা থেকে অল্প কথা থাকবো। দেখো, তাহলে আমরা দুইটা পরবর্তী সময় রাখলাম, একটা x অক্ষের দিকে মুখ করে থাকা, একটা y অক্ষের দিকে মুখ করে থাকা, দোনোটাই ধনাত্মক। আমি ঋণাত্মক আঁকি নাই, কারণ ঋণাত্মক ধনাত্মক কিসের উপর ডিপেন্ড করে সেটাও বলে দেবে একটু পরে বলে দেবো। তাহলে বুঝছো, আমরা প্রথমে পরাবৃত্তের একটা পরিচয় দিব। এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনো চ্যাপ্টারের প্রথম ক্লাস বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা নিজেরাও জানো। তো এই পরাবৃত্তের একটা পরিচয় দিব। এই পরাবৃত্তটার পরিচয়গুলো শোনো। এটা কি পরাবৃত্ত? এটা কি প্রধান অক্ষ ঘুমাচ্ছে? এটা কি শীর্ষে স্পর্শক? বলো, এটা কি শীর্ষে? এগুলো বলতে হবে, পরিচয়, এগুলো পরিচয়। এটা কে? পরাবৃত্ত। এক অক্ষের ধনাত্মক দিকে ধাবমান, এক অক্ষের ধনাত্মক দিকে চলমান। তারপরে এটা কি শীর্ষে, এটা কি প্রধান অক্ষ। পরাবৃত্তের কোনো পারফেক্ট সেন্টার থাকে? তাহলে কি থাকে স্যার? ফলস সেন্টার, যেটা হচ্ছে ফোকাস। এটা কি ফোকাস? উপকেন্দ্র। কি উপকেন্দ্র কত? এটা কি শীর্ষ। কি দ্বারা প্রকাশ করতেছে? এ দ্বারা। এটা কি বলে? শীর্ষবিন্দু। এটা কি উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কত স্যার? এ তো র্যান্ডমলি একটা বিন্দু। তাহলে বলো তো উপকেন্দ্র স্থানাঙ্ক কত হবে? তুমি মুখস্থ বলতে পারো না? 0 0। আর আমি যে চিত্র আঁকছি সেই চিত্র অনুসারে শীর্ষবিন্দু কত? 0 0, কারণ শীর্ষবিন্দুর হচ্ছে যে x অক্ষ y অক্ষের ছেদবিন্দু। আমার চিত্র অনুসারে এটা কি সবসময় এটা হইতে হবে না? এটা চেঞ্জ হইতে পারে। আমার চিত্র অনুসারে আপাতত এটা হচ্ছে x অক্ষ y অক্ষের ছেদবিন্দু। শীর্ষ থেকে নিয়ামক উপকেন্দ্র যত দূর হয়, শীর্ষ থেকে উপকেন্দ্র যত দূরে হয়, শীর্ষ থেকে নিয়ামক তত দূরে হয় নেগেটিভ সাইডে। তাহলে আমরা কি আঁকবো? এদিকে একটা নিয়ামক আঁকবো, যেটা কার সমান্তরাল করে? শীর্ষে স্পর্শকে সমান্তরাল করে। তাহলে এটা -a। তাহলে এই বিন্দুটা কি? এই বিন্দুটাকে বলে নিয়ামক রেখার পাদবিন্দু। বলো, নিয়ামক রেখার পাদবিন্দু, পা বরাবর যে বিন্দু, এটা স্থানাঙ্ক কি হবে স্যার? -a0। আমি একটা রেখা প্রকাশ করতে কয়টা বিন্দু লাগে দেখি বলো তো? দুইটা বিন্দু। একটা বৃত্ত প্রকাশ করতে 3টা বিন্দু। এগুলো এগুলো বেসিক, একদম বেসিক। একটা বৃত্ত প্রকাশ করতে কয়টা বিন্দু? 3টা। মানে একটা বৃত্ত তুমি একটা বিন্দু দিয়ে বলতে পারো না, আমি যে নাম দিয়ে দিবে এবিসি একটি বৃত্ত, আমরা এভাবে বলি না? সেটা মনে রাখবে, একটা বৃত্ত প্রকাশ করতে, একটা রেখা প্রকাশ করতে অলওয়েজ দুইটা বিন্দু দিতে হয়। আমি আনতে যেখানে একটা বিন্দু ধরলাম, যদি এটা পরে কাজে লাগবে আমার, এম বিন্দু। ওকে, তাহলে জেড এম কি রেখা? নিয়ামক রেখা। কি রেখা? নিয়ামক রেখা। অপর নাম কি? দ্বিকাক্ষ রেখা। বলতেছি দ্বিকাক্ষ, ওই যে ফলস অক্ষ, প্রধান অক্ষ তো এক অক্ষ, ফলস অক্ষ নিয়ামক রেখা। কোন রেখা স্যার? নিয়ামক রেখা। কি বলে স্যার? দ্বিকাক্ষ। এস কি স্যার? উপকেন্দ্র, ফোকাস। ইংরেজি কি? ফোকাস। তারপরে এ কি স্যার? শীর্ষবিন্দু। এ কি? এগুলো শিখে রাখো, শীর্ষবিন্দু। এই অক্ষটাকে স্যার প্রধান অক্ষ বলে না, যদিও পরাবৃত্তের প্রধান অক্ষ বলে না, জাস্ট অক্ষ বলে, কারণ পরাবৃত্তের অক্ষ একটাই। উপবৃত্তের মধ্যে দুটো অক্ষ থাকে, ওই যে একটা ছোট অক্ষ, একটা বড় অক্ষ, তাই ওখানে প্রধান অক্ষ, গৌণ অক্ষ, আর অক্ষ, অনুবন্ধী অক্ষ। বাট এখানে শুধুমাত্র অক্ষ বলে। এখানে শুধুমাত্র কি বলে? তাহলে এটা হচ্ছে অক্ষরেখা। এটা কি রেখা? অক্ষরেখা। এটা কি স্যার? শীর্ষে স্পর্শক। নাম দিতে হবে যে, তাই দিলাম, যে নাম হচ্ছে কি? শীর্ষে স্পর্শক। শীর্ষে স্পর্শক রেখা। ঠিক আছে? এখানে এবার ওই যে ওই সূত্রটা আনার জন্য এখানে যে কোনো একটা বিন্দু ধরি কি? র্যান্ডম পি। যে কোনো একটা বিন্দু ধরি র্যান্ডম বিন্দু কি? পি। পি কি? তাহলে পি কি? পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু। বলো পি কি? তাহলে লেখার জায়গা নেই। তাহলে আমরা পরাবৃত্তের থিওরাম থেকে কি জানি? এস পি ইকুয়ালস টু কি হবে? পি হচ্ছে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু। পি কি? হ্যাঁ, তাহলে সমানুপাতিক বলবো না, পরাবৃত্তের ক্ষেত্রে তো 1। তাহলে এস পি ইকুয়াল টু পিএম। এস পি ইকুয়ালস টু কত? পিএম। এস পি ইকুয়ালস টু কত? পিএম। এস পি ইকুয়ালস টু কত? পিএম। এটা শিখাইলাম যে পরাবৃত্তের পরিচয়। তো এখানে আমি আর পরিচয় দিচ্ছি না। এখানে এস তো অবভিয়াসলি এখানে হবে, এ এখানে হবে। তো এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে দূরত্ব সমান হবে। ঠিক আছে? এটা জেড দিলাম, মনে করো এটা এম দিলাম, এটা পি দিলাম, এটা থেকে এটা দূরত্ব পিএম গেল। আর কি কি আছে? আর এগুলো চিহ্নিত করতে হচ্ছে না। আচ্ছা, এটা থেকে এটা দূরত্ব হচ্ছে এ, এটা হচ্ছে এস। ওকে, এটা হচ্ছে -a। ওকে, এটা কত হবে? 0a।
এটা কত হবে 0 0, এটা কত হবে 0 -a। ওকে, এবার পরাবৃত্তটা x অক্ষের দিকে মুখ করে আছে তাই পজিটিভ। যদি কখনো নেগেটিভ হয়, উপকেন্দ্র এ যদি নেগেটিভ হয় তাহলে পরাবৃত্ত কোন দিকে মুখ করে থাকবে? ওইদিকে। তাই সেজন্য আমি শুধু একদিকে মুখ করে রাখছি। এ নেগেটিভ হলে অটোমেটিকলি ঘুরে যাবে, তোমার টেনশন নাই, তখন দিকাক্ষ এদিকে চলে আসবে। আমার কথাটা বুঝছেন? তো এবার শিখাবো পরাবৃত্তের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, মানে কনিক্সের জন্য। 6a তে আমরা 6a তে আসি। তো এটা মুছে দিই, এটা লাগবে না, এটা ছবি আগের গিয়াতেল তোলা আছে। পরাবৃত্তের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, পরাবৃত্তের কয় ধরনের ম্যাথ আছে, মানে এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল নিয়ে আলোচনা করি আমাদের ক্লাস নিয়ে। এই পরাবৃত্তের 2 ধরনের ম্যাথ আছে। 6 চ্যাপ্টার আমরা কয় ধরনের ম্যাথ পাবো? জাস্ট 2 ধরনের। এক ধরনের ম্যাথ হচ্ছে যে সমীকরণ থেকে বিভিন্ন কিছু, সমীকরণ থেকে বিভিন্ন রাশি, কিছু না বলে একটু ম্যাথমেটিক্যাল ভাষায় বলি রাশি। আর এখন হচ্ছে বিভিন্ন রাশি থেকে সমীকরণ, মানে ভাইস ভার্সা, বিভিন্ন রাশি থেকে সমীকরণ, আদর্শ সমীকরণ বানানো। আমার কথাটা বুঝো, পরাবৃত্তে কয় ধরনের ম্যাথ আছে? পুরা 6 তো 2 ধরনের ম্যাথ পাবা। আর কিছু ম্যাথ আছে একটু বিবিধ বলা যায়, মানে যেগুলো 2-3টা ম্যাথ আছে ঘুমাচ্ছে, 2-3টা ম্যাথ আছে যেগুলো একটু কি ব্যতিক্রম। একটু ফোকাস করে দেখো তো ঠিক আছে কিনা, দেখো তাহলে বুঝছো আছে। তাহলে সমীকরণ থেকে বিভিন্ন রাশি বের করতে হইলে, আবার বিভিন্ন রাশি থেকে সমীকরণ বানাইতে হইলে তোমাদেরকে যেটা সবচেয়ে বেশি জানতে হবে যে কোনো কনিক চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে কোনটা কি বোঝাই। আমাকে বলো কি কোনটা, মানে কোনটার স্থিরাঙ্ক কি। যেমন আমি কোনটা কি বুঝে মানে বাংলা ভাষায় বলি, যেমন উপকেন্দ্র, তুমি দেখলে কি বলবা? এই 0 না, মানে x অক্ষের মানে a, y এর মান 0। এরকম কোনটা কি বুঝে এটা আমাদেরকে এখন শিখতে হবে। কোন পার্টের জন্য? সমীকরণ থেকে বিভিন্ন রাশির জন্য এটা লাগবে, খুব ইম্পর্টেন্ট। আর চিত্রটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আমি এই কথাটা বুঝতে পারছি। তাহলে 2 ধরনের ম্যাথ আছে, একটা হচ্ছে সমীকরণ থেকে বিভিন্ন রাশি নির্ণয়, আর একটা হচ্ছে বিভিন্ন রাশি থেকে সমীকরণ নির্ণয়। তো এবার আমরা যেটা শিখাবো সেটা বইও আছে, কিন্তু তোমাদেরকে আমার বোর্ডে ফোকাস থাকতে হবে, মুখস্থ বই থেকে করতে হবে। এখন মুখস্থ হবে না অনেকেরই, ঠিক আছে? কোথাতে ফোকাস থাকতে হবে? বইতে ফোকাস থাকতে হবে, এবং বইতে না, বোর্ডে ফোকাস থাকতে হবে। মুখস্থ কোথা থেকে করতে হবে? বই থেকে। তো তোমাদেরকে আগে আরেকটা জিনিস নিয়ে একটু করে ওই সাইড একটু আলোচনা করে ফেলি, একটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ এই সাইডে আলোচনা করে ফেলি, একটু আলোচনা করার দরকার। এটা হচ্ছে কি? পরাবৃত্তের সাধারণ সমীকরণ, পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন, সাধারণ সমীকরণ। একটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ দেখতে 2 রকম, একটা হচ্ছে y² = 4ax, আর একটা হচ্ছে x² = 4ay। একটা হচ্ছে y² = 4ax, আমাদের এই চিত্র প্রথম যেটা আঁকছি, যেটা x অক্ষের দিকে মুখ করে থাকে, সেটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক, সেটা হচ্ছে y² = 4ax। আর যে চিত্রটা আঁকছি পরেরটা, যেটা y অক্ষের ধনাত্মক দিকে ঋণাত্মক দিকে, ওটা হচ্ছে x² = 4y। এটা হচ্ছে কি সমীকরণ? সাধারণ সমীকরণ। কখন? যখন শীর্ষ মূল বিন্দুতে। বলো কখন? এবার যদি শীর্ষ মূল বিন্দুতে না হয়, 1 2 বিন্দুতে হয়, তাহলে সমীকরণটা দেখতে হবে ওই যে ছোট বাচ্চাদের সমীকরণ, y - y1 স্কয়ার 4a × x - x1, ওই যে সরল লেখার মতো। হ্যাঁ, এখানে কত? x - x1 হোল স্কয়ার ইকুয়ালস টু কত? 4a × y - y1। এই দুইটা কথা মনে রাখবেন। একটা হচ্ছে শীর্ষ যখন মূল বিন্দুতে তখন এটা, আর শীর্ষ অন্য বিন্দুতে হলে y - y1 x - x1, ওই বিন্দু বিয়োগ যাবে। জেনারেল এই দুটো জিনিস একটু আগে থেকে জানা রাখলাম। স্পর্শক থাকবে, ওইদিকে থাকবে। y অক্ষটা তখন স্পর্শক হবে না, অন্য কেউ হবে। দিকাক্ষ অতটুকু দূরে যাবে যতটুকু উপবৃত্ত ওইদিকে, তখন চিত্রটা চিন্তা। যেমন ধরো আমি বলি, ধরো একটা পরাবৃত্ত 1 2 বিন্দুতে আছে, আমি এখন যেটা আঁকলাম সেটা হচ্ছে x অক্ষ y অক্ষ নিজে, বাট পরাবৃত্ত শীর্ষ কোথায়? 1 2 তে। তাহলে 1 2 কোথায় স্যার? এদিকে 1 এদিকে 2 মনে করো, তাহলে এটা হচ্ছে 1 2। তাহলে তোমার পরাবৃত্ত হচ্ছে এটা, শীর্ষ হচ্ছে এটা, প্রধান অক্ষ হচ্ছে এটা। বুঝছেন? পরাবৃত্ত তখন ওইদিকে গেছে গা, উপর দিকে উঠে গেছে গা, তখন নিয়ামকও চেঞ্জ হবে, উপকেন্দ্র ওইদিকে যাবে, সব যাবে, সব গনে গনে যাওয়া যায়। তো মজা হচ্ছে চিত্র দিয়ে যাইতে হয় না, সূত্র দিয়ে যাওয়া যায়। চিত্র দিয়ে যেতে গেলে একটু নিজেই কনফিউজ হয়ে যাবে, কারণ এ এখানে থাকতো, এখন এ দূর উপর উঠবে। তো কনফিউজ হওয়ার দরকার নেই, সেটা আমরা পরে এমনি শিখে দিব। ওকে, এটা আমি বুঝালাম আর কি। শীর্ষ যদি কোথায় হয়, তাহলে এখানে এখানে এটা এটা কি বলবা? শীর্ষ কোথায় স্যার? 0 0। আর এখানে শীর্ষ কোথায় স্যার? কোথায় কোথায়? x1 আর y1 এ শীর্ষ কোথায়? x1 আর, পার্থক্যটা বুঝছেন? এতটুকু ক্লিয়ার? এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা শুরু করি পরাবৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে। আমি এখানে কি কি শিখাবো তা লিখবো আগে, একটা খুব মজা করে জিনিসটা দেখাই। প্রথমে লিখবো সাধারণ সমীকরণ, তারপরে লিখবো মনে করো শীর্ষবিন্দু। আমি লিখি আগে কয়েকটা টার্ম লিখবো, ওই যে রাশি লিখতেছি, কি লিখতেছি? ওই যে বিভিন্ন রাশি, বুঝছেন? তাহলে প্রথমে সাধারণ সমীকরণ, শীর্ষবিন্দু, তারপরে কি লিখবো? ধরো উপকেন্দ্র, তারপরে কি লিখবো? ওদেরটা দেখি, উপকেন্দ্র পরে নিয়ামক রেখার পাদবিন্দু লিখছে ওরা, আমিও লিখি, সমস্যা নেই। নিয়ামক
রেখার কি পাদ বিন্দু, তারপরে কি লিখছে একজন দেখে দেখে বলো তো, শুধু ডান পাশটা বলবা, ডান পাশ। এই হচ্ছে বিভিন্ন রাশি, নিয়ামক রেখার পাদবিন্দু, ওই তো বিভিন্ন রাশি মানে পরাবৃত্ত সংশ্লিষ্ট বিভিন্ন রাশি। অক্ষরেখার সমীকরণ এবার বলবো একটা একটা করে, দাঁড়াও। অক্ষ রেখার সমীকরণ, তারপরে নিয়ামক, না হ্যাঁ। এই যে বলো তো দেখি, তোমাদেরকে একটু একটা কুইজ বলি, বলো তো নিয়ামক রেখার অপর নাম কি? হ্যাঁ শেষ। এবার বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের, এই মহিম একটু দেখো তো ফোকাসটা আছে কিনা। শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শকের, তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে শর্টকাটে দিলাম, তারপরে এটার কল্লা, প্রান্ত বিন্দু দুটির, প্রান্ত বিন্দু দুটির স্থান, আর কি বলছে এটা কি না লাস্ট ওইটা দেখি এক্স প্লাসে ধরো লাগবে না এটা। আচ্ছা উপকেন্দ্রিক দূরত্ব দিয়ে দিই, বাধ্য যে কোনো বিন্দুর, আমরা এক্স ওয়াই না বলে ওরা বলছে এক্স ওয়াই না, হ্যাঁ পি বিন্দু অথবা যে কোনো বিন্দুর, যে কোনো বিন্দুর কি দূরত্ব। তাহলে এক বোর্ডে সব সূত্র আসলো উপকেন্দ্রিক। দেখ একটা বোর্ড বড় হওয়াতে একটু উপকার পাইছি, এক বোর্ডে সব একসাথে লিখে ফেলতে পারছি। এবার তোমাদের কাছে রাখো, এবার আমি তোমাদের কাজ কি জানো, এবার আমি এই চিত্রের জন্য এই চিত্রের জন্য ডান বাম ডান বাম ডান বাম করে প্রত্যেকটা জিনিস লিখে যাবো। তোমরা বুঝে যাবা, মুখস্থ বলবো না, তোমরা বুঝবা, বাসায় মুখস্থ করবা, মুখস্থ করতে হবে, কিন্তু এখন বুঝবা যে এটা যে লিখছেন এটা ভ্যালিড কিনা, আমি বুঝছি কিনা। ওকে, এতটুকু। তাহলে প্রথম সাধারণ সমীকরণ তো আমি আগেই আলোচনা করছি। বলতো এটার সাধারণ সমীকরণ কি? y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা x স্কয়ার ইকুয়াল টু 4ay। গেল। a এর মান যদি নেগেটিভ হয়, হ্যাঁ এদিকে না করে ওইদিকে করে ফেলবে। a এর মান যদি পজিটিভ নেগেটিভ হয়, হ্যাঁ এদিকে না করে এদিকে করে ফেলবে। বুঝছেন? গেল। এরপরে কি বলছে শীর্ষবিন্দু, আমি যে চিত্র রাখছি সেই চিত্র অনুসারে শীর্ষবিন্দু কত? এখানে। বুঝছেন? বোঝাচ্ছে? এই বুঝতেছে, দেখা যাচ্ছে। এরপরে কি বলছে উপকেন্দ্র, আমি যে চিত্র রাখছি সেই চিত্র অনুসারে উপকেন্দ্র a0, আমি যে চিত্র রাখছি সেই চিত্র অনুসারে 0a। বুঝছেন? এটা মানে তোমরা a0 মানে a0 এরকম করে পড়বা না, এভাবে পড়লে তুমি ম্যাথ করতে পারবে না। তুমি পড়বে কিভাবে, x এর মানে y এর মান 0। স্যার বলো x এর মানে y এর মান 0, x এর মানে y এর মান 0, এইভাবে পড়বা। এরপরে নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু দেখি তোমরা দেখে দেখে বলো তো, এটা দেখে দেখে বলো তো নিয়ামকের পাদবিন্দু কত? -a0। এটা তো আমি ওই সময় বলে বলছি, তাহলে এখানে কত হবে? 0 - a। বোঝা যাচ্ছে? চোখে দেখা যাচ্ছে? এরপর বলছে অক্ষরেখার সমীকরণ। এবার আসো তোমাদেরকে ফার্স্ট প্রশ্ন করি, বলো অক্ষরেখা কোনটা? x অক্ষ না? x অক্ষের সমীকরণ কি? y = 0। শেষ। x অক্ষের সমীকরণ মানেই y = 0। এগুলো আমরা সরল লেখা চ্যাপ্টারে শিখছি। বলো তো x অক্ষের সমীকরণ কি? আর এখানে শীর্ষ রেখা কে? y অক্ষ নিজে, অর্থাৎ x = 0। শেষ। এরপরে স্যার নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। নিয়ামক রেখা কার সমান্তরাল এবং কত দূরে? -a দূরে। এটা বাদ দাও, সরল রেখা চ্যাপ্টারটা থেকে বলো যে y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ কি? y = a। আমরা নরমালি বলি y = a। এখন কতটুকু দূরে? -a, তাহলে y = -a। কিভাবে বলবো y = -a? বুঝতেছেন আমার কথা? কল্লা তোমরা সবাই হচ্ছে গাধা। তো x = -a, y অক্ষের সমান্তরাল হচ্ছে x = -a, আর x অক্ষের সমান্তরাল হচ্ছে y = -a। তোমরা সূত্রটাই ভুল বলছো আসলে। দেখো এটা x অক্ষকে ছেদ করছে না কত বিন্দুতে? -a বিন্দুতে, সেজন্য x = -a। এগুলো জ্ঞাত ছিল, সরল রেখা চ্যাপ্টারও ছিল। তাহলে বলো x অক্ষের সমান, এটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ x = a। কিন্তু এখানে কতটুকু দূরত্বে? এই মনোযোগ দাও, -a দূরত্বে, তাহলে কত? x = -a, এটা y = কত? -a। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা তোমাদেরকে একটু করে আঁকা হয় নাই। দেখো উপকেন্দ্রিক লম্ব কাকে বলে জানো? উপকেন্দ্র দিয়ে একটা লম্ব আঁকলে হয়। উপকেন্দ্র দিয়ে লম্ব মনে করো স্যার এটা, এই পরাবৃত্ত এটা না, এই উপকেন্দ্র এটা না, মনে করো এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই প্রান্ত বিন্দুগুলো হচ্ছে l, আর মনে করো l প্রাইম। প্রান্ত বিন্দুগুলো কত? ওইখানে কত জানা আছে? এই উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু কত? l এবং l প্রাইম, l এবং l প্রাইম। তাহলে আগে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বলি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ মানে কি? কার সমান্তরাল? সেটাও y অক্ষের সমান্তরাল না, কিন্তু এবার x অক্ষ থেকে কতটুকু দূরে? a দূরে। আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = a। কত? x = a। এখানে আসলেই a দূরে, তাহলে x = a। এটা কত? x = a, আর এটা y = a। উপকেন্দ্রিক লম্ব যদি আঁকো সেটা y = a।
এরপরে কি এই বোঝাচ্ছে প্রত্যেকটা পার্ট ধরে নিবা যে খালি মুখস্থ কথা করতে হবে, আমি বলছি না ভাষায় মুখস্থ করতে হবে, এখন জাস্ট প্রত্যেকটা পার্ট বুঝে নিবা যে হ্যাঁ আমি বুঝছি, আমার মাথায় ঢুকছে যে উপকেন্দ্রিক লম্ব মানে এটা। এরপরে কি বলছে শীর্ষ স্পর্শক, সেটা তো বলেই দিছি, বলতো শীর্ষ স্পর্শক কে? এখানে কে ওয়াই অক্ষ নিচে না, শীর্ষ স্পর্শক কে? ওয়াই অক্ষ নিচে, ওয়াই অক্ষের সমীকরণ কি? x = 0, তাহলে এখানে কি হবে? x = 0, এখানে কি হবে? y = 0। ওকে, এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটার একটা বৃহৎ প্রমাণ আছে, প্রমাণটা আমি এখন তো পড়াচ্ছি না, বাট আমি একটু করে তোমাদেরকে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করে দেখে বুঝো কিনা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে, আগে একটু মুখস্থ করে ফেলো, 4a। কত বলবা? 4 মডুলাস অফ a। মডুলাস দেওয়ার কারণ কি? দৈর্ঘ্য কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না, তাহলে 4a। এটা একটু বুঝাই, বলো তো s = pm কিনা, s = pm কিনা, এটা কি সকল পরাবৃত্তের জন্য সত্য কিনা? তাহলে আমি পি বিন্দুটা এখানে না দিলে এল বরাবর ধরলে কোনো সমস্যা ছিল, কারণ পি তো যে কোনো বিন্দু, তাহলে আমি বিন্দু যদি কত ধরলাম, মনে করে এল বরাবর, তাহলে এস থেকে এল এর দূরত্ব, এল থেকে এম এর দূরত্ব, এল থেকে এম এর দূরত্ব কত? এ যোগ এ, 2a না? তুমি দেখো না, এল থেকে এম মানে এল থেকে এল তো বরাবর উপকেন্দ্র বরাবর দূরত্ব, মনে করো উপকেন্দ্র এখানে না, সেটার একটা রিফ্লেকশন হচ্ছে এল, কারণ লম্ব দৈর্ঘ্য যেহেতু লম্ব বরাবর হইলে, মানে আমি যদি লম্ব দাঁড়া থাকে এই বিন্দু যে কথা, আমার মাথার বিন্দুটাও সেই কথা না, জাস্ট একটা নিচে একটু উপরে, রিফ্লেকশন তো ওইটাই, একই বিন্দু না, যদি কার সাপেক্ষে চিন্তা করো, ওয়াই অক্ষের সাপেক্ষে না, এক্স অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করো, ওটা থেকে দূরত্ব যায়, এটা থেকে দূরত্ব তা, তাহলে আমি যদি পি বিন্দু এখানে না দিলে এখানে ধরতাম, তাহলে এস ইকুয়াল টু পি এম এর জায়গায় কি হইতো? এস এল ইকুয়াল টু এল এম হইতো, কি হইতো? এস এল ইকুয়ালস টু এল এম, কি হইতো? এখন এল এম কত? স্যার 2a, এখন এটা তো ই অর্ধেক গেল, তারপরে এই অর্ধেক কত আবার 2a, সেজন্য 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে হচ্ছে এই পুরোটা এল এল প্রাইম। তাহলে এখানে যদি বলো এস এল ইকুয়াল টু এল এম, তাহলে 2a, এখানে যদি বলো এস এল প্রাইম ইকুয়াল টু এল প্রাইম এম, তাহলে 2a, তো টোটাল কত? 4a, শেষ। কারণ এস এল যোগ এস এল প্রাইম মিন্স এল এল প্রাইম, বুঝেন নাই? এস এল যোগ এস এল প্রাইম ইকুয়াল টু এল এল প্রাইম না, আর এল এল প্রাইমটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এস এল ইকুয়াল টু কত স্যার? এল এম, এটা কত? এল প্রাইম এম। এখন তোমরা বলছো কি স্যার এল এম ইকুয়াল টু 2a যোগ 2a মানে হচ্ছে 4a। একটু বোঝানোর চেষ্টা করলাম, বুঝছো? পরীক্ষা আসলে আনসার করে ফেলতে পারো, ধুমধাম, ক নাম্বার আসবে হাইয়েস্ট। তাহলে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a, ওখানে কত? 4a। এবার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, এবার এটা যদি কেউ বুঝে থাকো, আসলে যদি বুঝে থাকো, তাহলে প্রান্ত বিন্দু বলতে পারবা, দেখি বলো তো, এল বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স অক্ষের দিকে কত গেছে? a, ওয়াই অক্ষের দিকে 2a, a, 2a, কিন্তু নেগেটিভটা বলবা না, তাহলে একসাথে বললে a, প্লাস মাইনাস 2a, কি বলবা? a আর প্লাস মাইনাস 2a, আর এখানে হচ্ছে যে প্লাস মাইনাস 2a আর a। বুঝছেন? বোঝাচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক, লাস্ট যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। এবার এটাও একটু প্রমাণ আসে, পরীক্ষা আসে, উপকেন্দ্রিক দূরত্ব কাকে বলে? উপকেন্দ্রিক দূরত্ব বলেছে যে কোনো বিন্দুর উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্বকেই বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। এবার পি কে পি ধরো, তাহলে এস পি ইকুয়ালস টু কত? পিএম। এবার আসো, এটা তো গেল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বোঝানোর জন্য, এবার আরেকটা বক্স আঁকি উপকেন্দ্রিক দূরত্ব বোঝানোর জন্য, উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব বোঝানোর জন্য, তাহলে এস পি ইকুয়ালস টু কত বলো তো? পিএম। এস থেকে পি এর দূরত্ব পি থেকে এম এর দূরত্ব সমান, এস থেকে পি এর দূরত্ব, তা পি থেকে এম এর দূরত্বটাকে আমরা যদি ভাগ করি, এই দূরত্বটা পি থেকে এই দূরত্বটা এখানে একটা পয়েন্ট ধরে নাম হচ্ছে এ প্রাইম, সাপোজ, মানে এর রিফ্লেক্সিভ পয়েন্ট, মানে এ এর জন্য এ প্রাইম উপরে ধরছে আর কি। ও ভাই, পি থেকে তো আর এ পর্যন্ত আনতে পারবো না, তো পি থেকে এ প্রাইম থেকে কি এম। এখন এ প্রাইম থেকে এম পর্যন্ত দূরত্ব যে এ, সেটা বুঝতে পারে। আমি যদি এবার বলি, তাহলে পি এ প্রাইম যোগ এ প্রাইম থেকে এম ইকুয়ালস টু পি এম, সরি ইকুয়ালস টু কত? এস। আচ্ছা, আমি এস থেকে পি, তাহলে পি এম কে কি লিখলাম? পি থেকে এ প্রাইম থেকে এম। এখন এ প্রাইম থেকে এম যে এ, দূরত্ব তো নেগেটিভ হয় না, স্থানাঙ্ক নেগেটিভ হয়, দূরত্ব নেগেটিভ হয়, তাহলে দূরত্ব এ প্রাইম থেকে এম এর দূরত্ব কত? এ না? তাহলে এটা তো এ, হ্যাঁ এটা তো এ, কিন্তু এটা কত? এটা কি এ বলতে পারবা? এ তো হচ্ছে দূর না, মডুলাস তো পরে, মানে আমার কথাটা বুঝো, পি থেকে এ প্রাইম, আমি যদি এল থেকে এ প্রাইম বলতাম, আমার কথাটা বুঝো, তাহলে এ বলতে পারতাম কিনা, সেটা এল থেকে এ প্রাইম বললে, কিন্তু আমি কি বলছি? পি, আমি আরো দূরে কাটা দিছি, মনে করে এবার বিন্দু হিসেবে এল ধরি নাই, আর দূরে কোন একটা বিন্দু ধরছি, তাহলে ওই দূরত্বটা অজানাই থাকি যাচ্ছে, সেই জন্য অজানা দূরত্বটাকে আমরা কি ধরি? এক্স। সেই জন্য উপকেন্দ্রিক দূরত্বের সূত্র হচ্ছে যে এ প্লাস এক্স, কিচ্ছু এগুলো কোনো অঙ্কই না। এখানে কত? ওয়াই প্লাস এ প্লাস ওয়াই, বুঝছেন? পি প্রাইম পি এ প্রাইম ইকুয়াল টু এ হবে না কেন? পি কি আগে বলো, এল কিনা, এটা কি উপকেন্দ্রের রিফ্লেক্সিভ পয়েন্ট কিনা? তুমি ধরলে তাহলে এ, তাহলে 4a,
তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর আমি যদি বলি যে সেটা এল না হয় অন্য যে কোনো বিন্দু, সেটা এল থেকে দূরে যে কোনো বিন্দু, তাহলে কি তুমি ওটাকে এক্স্যাক্টলি এ বলতে পারবা? অনেক দূরে চলে যাচ্ছে না, তো সেই জন্য বলছি অজানা যেহেতু এক্স, এক্স এ হইতেই পারে, হইলে হবে, আর না হইলে এক্স হবে, না হলে অজানাটা অজানাই থাকি যাবে। বুঝছেন? মানে আমি বলতেছি এই দূরত্বটা এক্স, কিন্তু এই দূরত্বটা এ, তাহলে উপকেন্দ্রিক লম্বে উপকেন্দ্রিক যে কোনো বিন্দু উপকেন্দ্রিক দূরত্বের সূত্র কি? এ প্লাস এক্স এ প্লাস ওয়াই। তাহলে এই এক চিত্রে এইখানে আবার এই বোর্ডে তোমাদের পরাবৃত্তের সকল সূত্র শেষ। স্যার পরাবৃত্তে আর কোনো সূত্র নাই, সত্যিই সে নাই, এগুলোই শেষ। আর একটা সূত্র আসবে, এগুলো পিএম শেষ, এই চ্যাপ্টারে আর কোনো সূত্র নাই, এগুলো সূত্র অ্যাকচুয়ালি। ঠিক আছে, পরাবৃত্তে আর কোনো সূত্রই নাই। তো এই দুইটা বোর্ড তোমাদের জন্য পরাবৃত্ত পড়তে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরাবৃত্তের জন্য কয়টা ক্লাস নিব? টোটাল 3টা, আজকের ক্লাস সহ আর 2টা মাত্র। মানে আমি এখন এত ফাস্ট পড়াবো, আমি তোমাদেরকে বলছিলাম না এই 2 মাস তোমরা এমন কিছু দেখবা যেটা তোমরা কখনো দেখো না, কল্পনা করো নাই, যেটা 4-5 মাসে শেষ করে, এটা আমি 2 মাস শেষ করে দিব। ঠিক আছে, কারণ আমি 2 মাস পরে এটা অফ করে দিব। এটা হচ্ছে কথা। তবে ওই অতীতে দেওয়া আদা মতে তোমাদের ক্ষতি করবো না, তাই এগুলো পড়াচ্ছি। ঠিক আছে, শেষ, বেসিক শেষ। একটু ভিডিওটা পজ করো, বইটা আমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। বহুপদী চ্যাপ্টারটা এতদিন ধরে পড়ছো, বহুপদী চ্যাপ্টারটা মোটামুটি এমন একটা চ্যাপ্টার ছিল যেটা নামে খুবই সহজ, কিন্তু ওখানে টেকনিক একটুই কম, আসলেই কম। ওখানে টেকনিক না বলে ওখানে ম্যাথগুলো শুরু কিভাবে করতে হয় সেটা আমি বলে দিতে পারতাম, যে এটা দিয়ে শুরু করো, 2টা মূল দেওয়া থাকলেই গুণফল যোগফল বের করে ফেলো, এটা দেওয়া থাকলেই এটা করে ফেলো, এরকম বলে দিতে পারতাম। কিন্তু আবার আমরা এমন একটা অধ্যায় আসি যেটা আবার টেকনিকে ভরপুর, সেটা হচ্ছে কনিক্স। এখানে টেকনিক থাকবে, টেকনিক থেকে বেশি এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ হচ্ছে যে কি ভিজুয়ালাইজ করতে পারার ক্ষমতা। মানে তোমার চিত্র সম্পর্কে যত বেশি দক্ষতা, তুমি কনিক্সে তত বেশি সেরা। তোমাদেরকে একটু একটা সেরা কথা বলে কনিক্সে শুরু করি, আমরা এখন ম্যাথ শুরু করব। কনিক্স যে গ্রুপের অংশ, সেই গ্রুপে কনিক্সের সাথে আছে 2জন মহামানব। একজন হচ্ছে স্থিতিবিদ্যা, ওই কথা বলো বিদ্যুৎ লেখা সেকেন্ড পেপারে যে বিভাগ, সেকেন্ড পেপারে 2 বিভাগ হয় না, ক বিভাগ খ বিভাগ, তাহলে খ বিভাগের মধ্যে কনিক্সের সাথে আছে কে কে? স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, আর হচ্ছে যে বিন্যাস পরিমাপ ও সম্ভাবনা। তো কনিক্স হচ্ছে যে প্রতি বছর কনিক্স থেকে আমি অ্যানালাইসিস করে দেখলাম, প্লিজ, প্রতি বছর কনিক্স থেকে ওখান থেকে খ বিভাগ থেকে কয়টা কোশ্চেন থাকে? কোশ্চেনে 4টা, ক বিভাগ থেকে থাকে 4টা। ক বিভাগে কারা কারা থাকে? না, ক বিভাগে ক বাস্তব, বাস্তব, যোগাশ্রয়ী, জটিল, বহুপদী, দ্বিপদী আর বিপরীত ত্রিকোণমিতি। ঠিক আছে, গেল। খ বিভাগে থাকে কারা? কনিক্স, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, বিন্যাস পরিমাপ। এদের মধ্যে 2জন আমাদের আয়ত্ত করা সহজ, আমাদের ফ্রেন্ড স্বরূপ। একটা হচ্ছে কনিক্স বেস্ট ফ্রেন্ড, আর একটা হচ্ছে বিন্যাস পরিমাপ সম্ভাবনা। এটা খুব মজার একটা চ্যাপ্টার, বুঝতে পারতেছো? কিন্তু 2জন হচ্ছে মহামানব। এই 2জনকে কখনোই মেয়েদের মতো মানে দেখা যায় বোঝা যায় না, মানে কি চাই মুড সুইং বেশি তাড়াতাড়ি হয়ে যায়, মানে হঠাৎ করে কি চাই, হঠাৎ করে কি চাই না বোঝাও যায় না। তো আমরা যদি ওই 2জন থেকে বাঁচতে চাই, স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে, ওই দিন একজন বললো স্যার একটা পড়লে হবে কিনা, তো তোমাকে আরেকটু বড় কথা বলি, দুটোটাই না পড়লে শুধু কনিক্সে যদি তুমি পিএইচডি করতে পারো, তুমি বলো স্যার আমি কনিক্সে যেই প্রশ্ন দিবেন, যেই প্রশ্নই আমাকে কনিক্স থেকে দেন আমি পারবো, তাহলে তুমি খ বিভাগ থেকে 2টা আনসার করতে পারবা। কারণ 2টা আনসার করলে হইতেছে, ক বিভাগের মধ্যে আনসার করার মধ্যে বহু আছে, জটিল, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি, এগুলো এমনি পারবা। তাহলে বুঝছেন? তাহলে আমরা খ বিভাগটাকে জয় করার জন্য আমাদের 2টা কোশ্চেন লাগবে। এবং মজার বিষয় হচ্ছে যে আমার অ্যানালাইসিস থেকে দেখলাম প্রতি বছর কনিক্স থেকে 2টা সিকিউ দেয়, আর বাকি 3টা চ্যাপ্টার মিলে 2টা সিকিউ দেয়। গত কয়েক বছর ধরে তো বিন্যাস পরিমাপ, বিস্তার পরিমাপ সম্ভাবনা ছিলই না শর্ট সিলেবাসের কারণে। তাহলে প্রতি বছর দেখছি যে আমি কি কনিক্স থেকে কয়টা চ্যাপ্টার দিতে? 2টা। কেন? কারণ জানো, সেকেন্ড পেপারে জ্যামিতির একটাই অধ্যায়, সেটা হচ্ছে কনিক্স। ফার্স্ট পেপারে জ্যামিতির 2টা অধ্যায় ছিল, বৃত্ত আর সরলরেখা, অপশন ছিল, কিন্তু সেকেন্ড পেপারে কোনো অপশন নাই। তো সেই জন্য কনিক্স আমরা কিভাবে পড়তে হবে, আশা করি এতক্ষণ ধরে গল্প বলার পরে বুঝতো। তাহলে আমরা যদি কনিক্স খেয়ে ফেলতে পারি, একদম খেয়ে ফেলতে পারি, তাহলে আমাদের খ বিভাগটা সম্পর্কে টেনশন করার আর দরকার হবে না। বুঝছেন আমার কথা? যদিও এমসিকিউর জন্য সবই পড়তে হবে, সেটা পরে। আমি কি বুঝতে পারছি? তাই আমরা কনিক্সটাকে একদম সেইভাবে বলবো, যেভাবে বললে তুমি শিওর থাকবা যে একটা আনসার করতে, 2টা আনসার করতে পারবো কনিক্স থেকে। মজার বিষয়, সত্যি কথা, কনিক্স থেকে আসলে 2টা আনসার করা যায়, তুমি যদি পড়ার মতো করতে পারো। তো আসো আমরা আজকে শেষ টাইপসের ম্যাথ হিসেবে প্রথম অর্ধেকই শেষ করে দিচ্ছি, অর্থাৎ সমীকরণ থেকে বিভিন্ন রাশি। এর জন্য আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। তো তোমাকে এত ফ্লাওয়ার ভাবে সমীকরণ দিবে না, বলবে না যে হ্যাঁ ভাইয়া না y স্কয়ার ইকুয়াল টু 16x, দিতে পারে কপাল যদি বেশি ভালো থাকে, তাহলে তো কোনো প্যারাই নাই, 4x 4 × 4 × x, এত ফ্লাওয়ার দিবে না, একটু কাবজাব করে দিবে। যেমন আমি ফার্স্ট ম্যাথ হিসেবে যেটা করাচ্ছি দেখো কিরকম দিবে। ফার্স্টে মনে করো এই যে উদাহরণ 1 নাম্বারটা আছে, উদাহরণ তোমরা পাশে যাই করিও। মনে করো 3-এর 8 নাম্বারটা, কত নাম্বার? 3-এর 8 নাম্বার আছে, 3-এর 2-এর 2 নাম্বার আছে, 2-এর 2 নাম্বারটা ফ্লাওয়ার, 3-এর 8 নাম্বারটা দেখো। 3-এর 8 নাম্বার যেটা কোশ্চেন সেটা হচ্ছে কিরকম,
বলছে যে 5x স্কয়ার, হ্যাঁ বলো, প্লাস 30x 30x প্লাস 2y প্লাস 2y প্লাস 59 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে যে জেনারেল ইকুয়েশন। তোমাদেরকে আগে একটা কথা বলি, পরীক্ষাতে বলেও দিবে না যেটা পরাবৃত্ত সমীকরণ, পরীক্ষা বলবে যে ইহা থেকে, মানে বলছে ইহার কি বের করো, উপকেন্দ্র বের করো। যে কোশ্চেনটার উপরে দেখো না, 3 এর উপরে লেখাটা পড়ো সবাই। নিম্নোক্ত সমীকরণ দ্বারা সূচিত, এখানে যদিও বলে দিছে পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য সমীকরণ, অক্ষের সমীকরণ, নিয়ামকের সমীকরণ, মানে সব যদি বের করতে বলে সব বের করতে পারবা। প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে কোনো সমীকরণকে, এটা টাইপ 1 করাচ্ছি আমরা, কি করাচ্ছি টাইপ 1, মানে সমীকরণ থেকে বিভিন্ন রাশি। এই যে আমার কথা মিলছে কিনা, সমীকরণ থেকে বিভিন্ন রাশি বের করতে বলছে কিনা। তো প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, যেটা বলতেছিলাম, যে কোনো সমীকরণকে আদর্শ সমীকরণ বানাবো, এটা বলো আমার সাথে সাথে দুইবার। এটা কি 6a এর জন্য না ভাইয়া, 6a b c তিনটার জন্য। তাহলে আমাকে যদি লটবট সমীকরণ দেয়, আমরা এটাকে আগে কি বানাবো বলো, আবার বলো, যে কোনো সমীকরণকে আদর্শ সমীকরণ বানাবো। এই আমার টেকনিকটা সেটার জন্যই, বাকিগুলো তো সূত্র পারলে পারবা। তাহলে যে কোনো সমীকরণকে আদর্শ সমীকরণ কিভাবে বানাবো, এটা বানানোর আগে তোমাদেরকে একটা বেসিক ইনফরমেশন মনে রাখতে হবে। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম, পরাবৃত্ত বুঝবা কেমনে। একটা সমীকরণ এখানে তো বলে দিয়েছে পরাবৃত্ত, যদি না বলে কঠিন করে, বড় বইয়ের রিটার্নে কঠিন করলো যে এটা বলেও দেয় না পরাবৃত্ত, তো বুঝবা কেমনে। একজনের উপর বর্গ, বলো বলো, এটা বলো, পরাবৃত্তের সমীকরণ বুঝার উপায় কি। একজনের উপর বর্গ, হয় x এর উপর বর্গ, না হয় y এর উপর বর্গ, যে কোনো একজনের উপর বর্গ। বলো কয়জনের উপর বর্গ, যদি একজনের উপর বর্গ থাকলে এটা পরাবৃত্ত। এবার আসো, বাকি কয়টা রয়ে গেল, দুইটা না, কি কি, তিনটা। আমি ধরি বৃত্ত সহ ধরে যাও, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনজনের ক্ষেত্রে দুইজনের উপর বর্গ থাকে, অর্থাৎ x এর উপর বর্গ, y এর উপরও বলো দুজনের উপরে বর্গ থাকে। এবার আসো বুঝবো কেমনে স্যার, এটা বুঝার একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিক হচ্ছে যে যদি দুইজনের উপর বর্গ থাকে, অর্থাৎ x এবং y এর উপর বর্গ থাকে, এবং দুজনের সহগ যদি সেম থাকে, তাহলে বৃত্ত। দুজনের সহগ যদি কি থাকে, আমি সহগ লেস বলছি নাকি সমান বলছি, সহগ থাকতে পারে, তাহলে সহগ থাকবে না যে এটা ভুল কথা, থাকতে পারে, থাকলে সমান হইলে ধরো 5x স্কয়ার 5y স্কয়ার হাবে যাবে, যাই থাকুক বৃত্ত। এরপরে দুজনের সহগ যদি অসমান থাকে, বলো মাঝখানে যদি প্লাস থাকে তাহলে উপবৃত্ত। দুজনের সহগ যদি অসমান থাকে 5 3, মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে অধিবৃত্ত। বুঝা একদম সহজ, কারণ তোমাকে আগে ফার্স্টে বুঝতে হবে যেটা কি। আর যদি এত কিছু কারোর মাথা লাগে না, তাহলে ফার্স্ট ক্লাসটা পড়াইছি কেন, ওই যে জেনারেল ইকুয়েশন থেকে কোনটা বের করে h স্কয়ার ইকুয়াল টু ab, h স্কয়ার লেস দেন ab, সেটা দিয়েও তো বোঝা যায় এটা পরাবৃত্ত নাকি উপবৃত্ত। বুঝেন নাই? তাহলে ওটা হচ্ছে সূত্র দিয়ে যদি কেউ মনে রাখতে চাও, আর টেকনিক দিয়ে কেউ মনে রাখতে চাইলে এটা কেন, এটা সূত্র দিয়ে বলা যাবে না, এটা কি, এটাকে জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করা যায় না। আমি তোমাদের দেখাচ্ছি ফার্স্ট ম্যাথ হিসেবে, ax স্কয়ার by স্কয়ার 2hxy 2gx 2fy c ইকুয়াল টু 0। বলো তো a কত স্যার 5, b কত স্যার b 0, c কত c কত 59, তারপরে h কত 9, তারপরে g কত 9 9 আছে তো 15, f কত স্যার 1, শেষ। এবার বলো h স্কয়ার ইকুয়ালস টু কত, h স্কয়ার ইকুয়াল টু কত স্যার 0, a b গুণ করলে কত 0, তাহলে এটা কি h স্কয়ার ইকুয়ালস টু কত। সুতরাং ইহা একটি কি, বুঝছেন আমার কথা, তুই ভাবে বের করতে পারবো। হ্যাঁ, এটা ছবি তোলো, একটু করে ছোট করে ছবি তোলো, তারপর এটা মুছে দিই, আমরা আবার আমাদের ওই টেকনিকে ফিরে যাই। একটাই ম্যাথ করাইতে পারবো হয়তো বা আজকে, এই একটা ম্যাথই সব শেষ, মানে আজকের একটা ম্যাথই 1 থেকে 4 শেষ, মানে 1 থেকে 4 পর্যন্ত SW। খালি একটা ম্যাথের বদলতে বুঝে দেখো একটা ম্যাথের পাওয়ার কি। দেখো তো প্রথমে যে কোনো সমীকরণকে কি বানাবো, আদর্শ সমীকরণ। বলো যে কিভাবে বানাবো, পরাবৃত্তেই থাকো, পরাবৃত্তে যে কোনো সমীকরণ আদর্শ সমীকরণ কিভাবে বানাবো। প্রথমে যার উপর বর্গ সে এক পাশ, বাকি সব এক পাশ। বলো যার উপর বর্গ সে সম্বলিত রাশি এক পাশ। বলো আমার সাথে বলো, যার উপর বর্গ, মানে তোমাকে আগে বর্গ দেখে বুঝতে হবে যে এটা কি y স্কয়ার 4x হবে নাকি x স্কয়ার 4y হবে। দেখে বলো তো এটা কি x স্কয়ার 4y হবে নাকি y স্কয়ার 4x হবে, কারণ কার উপর বর্গ, x এর। বুঝছেন? তাহলে আগে বুঝতে হবে স্যার এটা হবে নাকি এটা হবে, মানে ওই এই দ্বিতীয় চিত্রটা হবে আমাদের এখানে। বুঝছেন? তাহলে যার উপর বর্গ সেই সম্বলিত রাশিগুলো এক পাশ, বাকিগুলো এক পাশ। তাহলে স্যার কেমন, এই যে 5x স্কয়ার প্লাস 30x এক পাশ, মাইনাস 2y মাইনাস 59 এক পাশ। আমার কথাটা বুঝছেন? হ্যাঁ, ওই সম্বলিত রাশি বুঝো গাদা, x x আরো 10টা থাকতো এক পাশ। এটা ফার্স্টে ক্লিয়ার? তাহলে এটা এক পাশ, এটা এক পাশ। বলো বুঝছো এটা? সেকেন্ড আমার সমীকরণে দুইটা x ছিল নাকি একটা x ছিল, তাহলে দুইটা x কে একটা x বানানোর উপায় কি, কেউ বলতে পারবা ম্যাথমেটিক্সের বেসিক, এটা ফোনিক্সের বেসিক না। এরকম দুইটা x কিন্তু একটা x, তাহলে পূর্ণবর্গ বানানো। কি বলো, এক ছাদের উপর স্কয়ার দেওয়া, এখানে স্কয়ার এখানে x হবে না, এটাকে যদি পূর্ণবর্গ বানাতে পারি, কি বলছি বলো, তাহলে দুইটা x তিনটা x একটা x হয়ে যায়।
কেমনে বানাবো সেটাও পরে, সেগুলো পরে, এগুলো পরে। প্রথমে কি এক পাশ করছেন, পূর্ণবর্গ বানাবো। প্রথম কাজ সহগ কমন নেওয়া, এক্স স্কয়ারের সাথে কোনো সহগ থাকতে পারবে না। বুঝছো এটা? প্রথম কাজ এক্স স্কয়ারের সাথে কোনো কি রাখতে পারবে না। এটা শুধু এই ম্যাথের জন্য, আমার কোনো টেকনিক একটা ম্যাথের জন্য হয় না, মাথায় রাখবে। একটা ম্যাথ করাচ্ছি মানে 10টা ম্যাথের জন্য টেকনিক এগুলো। তাহলে সব ম্যাথ সেম প্যাটার্নে করে যাবো, অঙ্ক মিলবে ইনশাআল্লাহ। দেখো তাহলে এক্স স্কয়ারের আর কি থাকবে 5 থাকবে, এটা কি করবো কমনই ফেলবো। এটা কি শুধু এই ম্যাথের জন্য শেখাচ্ছি নাকি যে কোনো পূর্ণবর্গ বানানোর টেকনিক? যে কোনো পূর্ণবর্গ বানানোর টেকনিক এক্স স্কয়ারের সাথে কি রাখা যাবে না, সহগ থাকা যাবে না, না রাখা ভালো। তাহলে এখানে 6 পূর্ণবর্গ বুঝো, তাহলে এখানে 9 দিতে হবে না। দেখি বলো তো কে বুঝছো কে বুঝো নাই। কারণ এক্স স্কয়ার যারা বোঝা নাই তাদের জন্য এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু এক্স যদি দিই, এখানে 3 স্কয়ার লাগবে না, এ প্লাস বি হোল স্কয়ার পূর্ণবর্গ বুঝো। এখন 9 যে দিছি এটা কি মগের মূল্য? তাহলে ওই পাশে কত দিতে হবে? প্লাস 9 না, 9 যে বলছে গাদা 45 না, কেন এদের বাউন্ডারির বাইরে 5 আছে না, তাহলে 9 বাড়তি আনো নাই, আনসার কত 45। ঠিক আছে, ওকে বুঝছেন? তাহলে এই জিনিসটা বুঝছো, এই টেকনিকটা পূর্ণবর্গ কিভাবে বানাই কে বুঝো নাই? এই যে প্রথমে পূর্ণবর্গ বানানোর জন্য এক্স স্কয়ার প্লাস 6x তো আছে, আর দরকার কত স্যার 9, ফাইন 5 কমন নিয়ে বলছি, তাহলে 9 বাড়তি আনছি নাকি 45 বাড়তি আনছি, এদিকে প্লাস 45 ওখানে প্লাস 45, বুঝছেন? তো এরপরে এই জিনিসটা তো বোঝানোর জন্য লিখলাম, এটা মুছে দিই, এটা আমার কোনো কাজে নেই। তো এরপরে এখানে তো হয়ে গেল x প্লাস 3 হোল স্কয়ার, মানে x এর একটা হিল হয়ে গেল, কিন্তু 5 এখানে থাকতে পারবে? এখানে x এর সাথে কোনো সহগ ছিল, তাহলে 5টাকে প্রথমে এখানে পাঠিয়ে দিই, মানে ইতের উপর সব অত্যাচার করি। এখানে 5 59 আর 45 যোগ করলে কত -14, তাহলে 5 দ্বারা ভাগ করে ফেললে এভাবে করে দেখাই, এই যে এটা ভাগের 5 এটা ভাগের 5, বুঝছেন এবার? তাহলে ডান পাশের খেলা শেষ, সরি বাম পাশের খেলা শেষ, কি এক্স স্কয়ার শেষ। এবার ডান পাশ মিলানোর পর ডান পাশ কি হইতে হবে 4ay, কিরকম হইতে হবে? কিন্তু এটা দেখতে কোনোভাবেই 4ay এর বাপ দাদা 14 গোষ্ঠীর মতো মনে হচ্ছে, দাঁড়ে কাজ মানে। এবার তোমার কাজ হচ্ছে 4ay মিলানো। তাহলে স্যার সেই ক্ষেত্রে কোনটা করবেন ফার্স্টে? যেমন এই ক্ষেত্রে x কে সহগ শূন্য করছেন, হাবিজাবি করছেন, এই ক্ষেত্রে কি করতে হবে? y নিয়ে কাজ করবো ফার্স্টে। বলো তো কি নিয়ে কাজ করবো? y। এখানেও y কে নিয়ে কাজ করব, y কে সহগ শূন্য করার মাধ্যমে। কিভাবে? y কে সহগ শূন্য কেমন স্যার বুঝাই। ধরো x প্লাস 3 হোল স্কয়ার, y এর সহগ কত -2/5 না, কমন নিয়ে ফেলবা, চিন্তা ভাবনা করা সারা কমন নিয়ে ফেলবা, পরেরটা পরে। তাহলে -2/5 কমন নিলে এখানে y হবে, এখানে প্লাস হবে, এবার 2/5 এখান থেকে চলে গেল না, তাহলে আর কত থাকবে শুধু 7, বুঝছেন? তাহলে x এর কাজ শেষ, y এর কাজ শেষ। এবার 4a মিলাইতে হবে, এখানে -2/5 আছে বাট মিলাইতে হবে কত 4a। তাহলে কেমন স্যার? এই x প্লাস 3 হোল স্কয়ার 4a মিলাইতে লাগে 4 দিয়ে দিবা, মগের মূল্য পুরা কি দিবা 4। এবার 4 যে আনছেন এটা কি মানে আমাদের বাপ দাদার সম্পত্তি, তাহলে 4 কি দিতে হবে? গুণ আকারে আনছেন, ভাগ আকারে বাদ দিতে হবে, বুঝেন না? এটা 4 দ্বারা ভাগ করে দিলে 4 5 20 20, তো 4 যে আনছি বাদ দিছি না। তো এবার এটাকে একটু সুন্দর করে সাজায় গুছায়া যদি লিখি তাহলে কিরকম দেখতে 4 -1/20 y + 7 আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে হয় অলওয়েজ। তাহলে 4a y যদি আদর্শ সমীকরণ হয়, এবার আমাকে একটা একটা করে বলো। তাহলে বলো তো x মানে কত? x মানে x + 3, y মানে কত? y + 7, হ্যাঁ, আর a হচ্ছে কত? -1/10। এটা পাই গেছো না? শেষ। এই কাজটা টেকনিক্যালি বুঝছেন? তাহলে কি বলবো আমরা যদি কথাগুলো বলি? বলো প্রথমে x এক পাশ মানে এক পাশ, সেকেন্ড স্কয়ার যুক্ত পদকে সহগ শূন্য পূর্ণবর্গ, থার্ড বাকি পদটাকে সহগ শূন্য, ফোর্থ 4 আনা 4 ভাগ করা, অঙ্ক মিলে যাবে দেখবে যে কোনো অঙ্ক। তাহলে x y আর a কে আইডেন্টিফাই করে ফেলছো না? এবার কাজ বলছে না তোমাকে কি এই 3 নম্বর অঙ্কের শুরুর দিকেই বলছে নিম্নলিখিত পরাবৃত্ত সমূহের শীর্ষবিন্দু, প্রথম হচ্ছে শীর্ষবিন্দু বের করো। তোমাদেরকে বুঝাই, তোমাদেরকে একটু আগে যে ফরা শিখাইছি, শীর্ষবিন্দু কি 0 0 নাকি x0 y0? কেন 0 0 বলতে মানা করছি জানো? x0 y0 বলতে বলছি না? কেন বলছি? কারণ x সবসময় x হবে না, x + 3 হইতে পারে। তো এই জন্য শীর্ষবিন্দু মানে কি 0 0 বলছো না তোমরা? তাহলে আসলে শীর্ষবিন্দু মানে 0 0 নাকি x0 y0? তাহলে x মানে কি x + 3 না, আর y মানে কি y + 7 না? তাহলে শীর্ষবিন্দু কি সবসময় এই শীর্ষবিন্দু হচ্ছে -3 আর -7, বুঝছেন? তাহলে শীর্ষবিন্দু নট 0 0, শীর্ষবিন্দু হচ্ছে -3, একটা আনসার শেষ। তারপর আর কি বের করতে বলছে? আর কি বের করতে বলছে বলো, একজন দেখে দেখে বলো, বলো একজন বলো, এ বলো কোশ্চেনের উপরে কি কি দেখতে বলছে? শীর্ষবিন্দু, এরপরে 3 নম্বরের উপরে উপকেন্দ্র। আসো তোমরা বলবা আমাকে, দেখি বলো তো এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? এই পরাবৃত্ত যেটা আছে সেটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? 0a না? শিখেছেন একটু আগে, যদি এখনো মুখস্থ হয় না। 0, a না বলছি না? 0, a। তাহলে আমরা কি 0, a বলবো নাকি x0 y a? x0 y a, বুঝছেন? x0
ওয়াই এ। কেন এভাবে করে মনে রাখতে বলছি বুঝছেন আশা করি। তাহলে এক্স ইকুয়ালস টু কত স্যার -3, ওয়াই ইকুয়ালস টু কত -71/10। ওইদিকে নিয়ে গেলে লসাগু করলে এটা আসবে, বুঝছেন। এরপরে কি বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, সূত্র কি 4a না, একটু আগে শিখছেন 4a। মডুলাস কেন দিতে বলছি দেখছো, -1/10 আসবে যে ওরা জানতো আগে থেকে, তাহলে 4/10, তাহলে 2/5। বুঝছেন, বুঝতেছো, হ্যাঁ বুঝতেছো না। তারপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উলস কত স্যার, কত দেখে বলো তো। এই চিত্র কোনটা ছিল, এই যে এরকম না, এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা ছিল না উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। কার সমান্তরাল, এক অক্ষের সমান্তরাল। সমীকরণ কি, y ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু কে বুঝো নাই, দেখো y ইকুয়ালস টু a, দেখো প্লিজ এই অঙ্কটাই লাস্ট অঙ্ক, শেষ, এরপর ছুটি। y ইকুয়ালস টু কত a না, y ইকুয়ালস টু a মানে কত -1/10 না, y মানে কি y, a y + 7, তাহলে y ইকুয়ালস টু কত -71/10। যেহেতু সমীকরণ বলছি সমীকরণ আকারে দেখাও, তাহলে কত 10y + 71 = 0, আনসার শেষ, সমীকরণ আকারে। তারপর বলছে অক্ষের সমীকরণ, দেখো প্লিজ একটু মনোযোগ, অক্ষের সমীকরণ দেখো অক্ষ কোনটা, y অক্ষ না, অক্ষের সমীকরণ কি y অক্ষ না, y অক্ষ নিচে মানে x = 0, x মানে কি x নাকি x + 3, তাহলে x + 3 = 0, এটাই আনসার শেষ, x = -3 লিখতে হবে না। যাও তারপরে নিয়ামক, এই দেখো নিয়ামকের সমীকরণ, তাহলে নিয়ামকের সমীকরণ কি দেখো তো, এটা না x = সরি y = -a, y = -a, তাহলে y কত y + 7, y + 7 = -a মানে কত 1/10, মাইনাস চলে যাবে, তাহলে পাশে পাঠাইলে কত 69/10। তুমি দেখো ভালো করে, আরে এক বিয়োগ যাবে না, -69/10, তাহলে -69/10, তাহলে आंसर কত 10y + 69 = 0। আর কি বলছে, আর কিছু বলে না। যদি আরো কিছু বলতো, যদি আমাদেরকে বলতো নিয়ামক রেখার উপকেন্দ্রিক লম্বের কি বলতো পাদবিন্দু বলতো, তাহলে 0 আর -a। তারপরে আরো যদি বলতো যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু a, ±2a, এ তো জানো। এভাবে করে যা বলবে সব বের করতে পারবা, সেটাই ছিল আমার ফার্স্ট টাইপস সমীকরণ থেকে বিভিন্ন রাশি। এর মাধ্যমে কত কত শেষ, ম্যাথ করাইছে কিন্তু কয়টা, এর মধ্যে কয়টা শেষ, 1 2 3 করলে হবে বাসে এসডব্লিউ যাও 1 2 3। তো আরেকটা ম্যাথ আছে 2 এর 2, এটা একটু করে বলে দিচ্ছি, করাচ্ছি না, ছবি তুলছো, এটা দেখো ফ্লাওয়ার না ডাইরেক্ট দেওয়া আছে না সমীকরণ, এটা কিভাবে করতে হবে এটা একটু বলে দিচ্ছি। দেখো 2 এর 2 নাম্বারটা একটু, পি বিন্দু অজানা না, বের করার জন্য একটা বিন্দু লাগবে না, বিন্দু বলে দিছে, তার মানে 2 এর কত, এটা 2 এর 2। এই সবাই এই ম্যাথটা দেখো প্লিজ, এখানে সমীকরণ বলছে y = 4px, আদর্শ সমীকরণ বানানোর জন্য বেশি কষ্ট করতে হবে না, দ্যাট মিন্স এটা কোন বিন্দুগামী বলছে, এই পরাবৃত্তটা কোন বিন্দুগামী, আমি বলি এই পরাবৃত্তটি 3 - 2 বিন্দুগামী, তাহলে 3 - 2 যে কোনো পরাবৃত্ত হইতে হবে কেন, আমি নিজেও যদি 3 - 2 বিন্দুগামী হই, তাহলে আমার x এর মান 3, y এর মান -2, তাহলে এখানে y এর মান কত হবে 4, যেটা সিদ্ধ হবে ওইটাই বুঝছে আর কি, x এর মান -2, y এর মান x এর মান 3, y এর মান -2, 4 × p × কত 3, তাহলে এখান থেকে p এর মান বের হবে না, কত বের হবে 1/3, পাচ্ছেন, p এর মান এখানে বসাই দিব না, তাহলে সমীকরণ কি y = 4 × 1/3 × x। আমাদের প্রত্যেক সময় প্রধান কাজ হচ্ছে আদর্শ সমীকরণের সাথে তুলনা করা, কার সাথে, তাহলে বলো এবার x = k, স্যার এখানে x = x, y = k, স্যার y, a = k 1/3, এগুলো তুলনা না করলে বিভিন্ন রাশি বের করতে পারবেন না। এবার তোমাকে বলছে কি কি বের করতে বলো তো, একটু দেখো প্লিজ, একটু দেখো সবাই, দেখো লাস্ট কি বলছো, উপকেন্দ্র কি বলো তো, এটা y = 4x এর মতো না দেখতে, লাস্ট p = 1/3, এই যে 4 4 কাটা 3 এখানে চলে গেছে, এটা পরাবৃত্তটি 3 - 2 বিন্দুগামী প্রশ্নে বলা আছে, এটা আর কি, হ্যাঁ পরাবৃত্ত সমীকরণ এটা দেওয়া আছে প্রশ্নে, y = কত 4px, মনে করো এটা হচ্ছে সেই পরাবৃত্তটা, এটা বাট পরাবৃত্তটা কত বিন্দুগামী, আনতাই যে একটা বিন্দু বলছে 3 - 2 বিন্দুগামী, কোন বিন্দুগামী, তাহলে এটা পরাবৃত্তের ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো রেখার ক্ষেত্রে সত্য হচ্ছে যে কোনো রেখা সেটা সরল হোক বক্র হোক, সেটা যদি কোনো বিন্দুগামী হয় সেই বিন্দু দ্বারা সিদ্ধ হয়, তার মানে x এর জায়গায় বসবে 3, y এর জায়গায় বসে -2, এটা হয়। আর এই ইনফরমেশন ওদের দিয়ে দিছে কেন জানো, ওই যে p অজানা, যে ওই p বের করার জন্য একটা ইনফরমেশন লাগতো না, ওই ইনফরমেশন স্বরূপ দিয়ে দিছে, তো যার কারণে আমরা একটা আদর্শ সমীকরণ ডেভেলপ করতে পারছি। তারপরে তুলনা করছি, এবার কি কি বলছে উপকেন্দ্র, এই দেখো বলো এই পরাবৃত্তের উপকেন্দ্র কত
এ জিরো মানে এক্স এ ওয়াই জিরো, তাহলে এক্স এ মানে কত 1/3, ওয়াই কত 0, কারণ এখানে এক্স মানে আসলে এক্স, দেখো এখানে এক্স মানে আসলে এক্স, ওয়াই মানে আসলে ওয়াই, তাই সমীকরণ কি 1/3, 0, বুঝছেন? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয়েছে 4a, তাহলে 4a কত 4/3, শেষ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, এটার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি বলতো? x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল না, তাহলে কত x = a, তাহলে x = a মানে 1/3, x মানে আসলে x, তাহলে আমরা কি বলবো 3x - 1 = 0, শেষ। এরপরে নিয়ামকের সমীকরণ নিচেরটা বলতো, নিয়ামক কোনটা, এটা না, x = -a, x মানে কি আসলে x, -a মানে কত 1/3, তাহলে आंसर কত 3x + 1 = 0, বুঝছেন? এরপরে আর কিছু চাই না তো, শেষ অঙ্ক, বুঝছেন? তাহলে যদি সমীকরণ কিভাবে বের হয়, আর ওই যে বিন্দুগুলো স্পেশালি জানো কোন চিত্রের জন্য কোনটা, অনেক সময় আমরা ভুলে গেলেও চিত্র যদি মাথার মধ্যে ভালোভাবে থাকে পরীক্ষার হলে চিত্র এঁকে বের করে ফেলতে পারবা। আমি বুঝতে পারছি তো, এই ছিল 1 থেকে 3 শেষ, মানে আর কয়টা ক্লাসে পড়াবিতে শেষ হবে? আর জাস্ট 2টা ক্লাসে, আর জাস্ট কয়টা ক্লাসে? 2টা, শেষ। ছবি তোলা।